ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর 2025 টাইম অ্যান্ড প্রশ্নবিচিত্র তোমাদের তৃতীয় পর্যায়ের মূল্যায়নের আমি গণিতের যে তোমাদের মডেল স্কুলগুলো আমি সমাধান করছি। আজকে আমি তোমাদের 4 নম্বর মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করব। ইতিপূর্বে অলরেডি আমি তোমাদের জন্য 3টি মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করে রেখেছি। আজকের আমি তোমাদের 4 নম্বর মডেল স্কুলটি সম্পূর্ণ সমাধান করব। দেখো, এই ক্লাসটা আমি শুরু করছি। দেখো, একা থেকে প্রশ্ন কি বলা আছে, চলরাশি হলো। এর মধ্যে চলরাশিগুলো কোনগুলো দেখো, 100, 2x + 3y আর x আর 2.68, এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তোমাদের? এর মধ্যে সঠিক উত্তর হবে, দেখতে পাচ্ছি আমি, দেখো অপশন নম্বর সি। কারণ 100 হচ্ছে, আমরা জানি যে কোনো সংখ্যা সব সংখ্যাই ধ্রুব সংখ্যা হয়, আর চল সংখ্যা এ থেকে জেড পর্যন্ত সমস্ত অ্যালফাবেটিক সংখ্যাগুলো হচ্ছে সবগুলো হচ্ছে তোমাদের চল সংখ্যা। এগুলো ধ্রুব সংখ্যা, এগুলো চল সংখ্যা। আর এটা দেখতে পাচ্ছি আমরা মিশ্র সংখ্যা, এর মধ্যে ধ্রুব সংখ্যাও আছে আর চল সংখ্যাও আছে, সুতরাং এগুলো হবে না, হবে অপশন নম্বর সি সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা। এক্স এবং ওয়াই এর অন্তর হবে যদি এক্স ওয়াই থেকে বেশি বড় হয়, সরি এক্স ওয়াই থেকে ছোট হয়। এখানে সর্ব দেখতে পাচ্ছি ওয়াইটা বড়, এক্সটা ছোট, এক্সটা ছোট ওয়াইটা বড়, অর্থাৎ ওয়াই এক্সের তুলনায় বড়। সুতরাং এক্ষেত্রে হবে, এক্ষেত্রে কোন রাশিটা সঠিক উত্তর হবে? দেখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ আমরা জানি যদি সংখ্যাগুলো বড় সংখ্যা থেকে আমরা ছোট সংখ্যা সর্বদা বাদ দিই, তাহলে এক্ষেত্রে যদি আমরা ওয়াই থেকে যদি এক্স বাদ দিই, সেটা কীরকম হবে? ওয়াই মাইনাস এক্স হবে। অপশন নম্বর বি সঠিক উত্তর তোমাদের। পরের প্রশ্ন চলো, 20, 40 আর 60 এর লসাগু আর গসাগু। ভালো লক্ষ্য রাখো, প্রথমটা হচ্ছে লসাগু, পরেরটা গসাগু। এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? 20, 40 না 20, 60 না 60, 20 না 10, 120? এর মধ্যে সঠিক উত্তর দেখতে পাচ্ছ, আমরা জানি লসাগু গসাগুর তুলনায় একই ধরনের সংখ্যার লসাগু যদি করা হয়, তার মধ্যে লসাগু গসাগু হয়, গসাগুর তুলনায় লসাগুটা সবসময় বড় হয়, লসাগুটা সবসময় বড় হয় আর গসাগুটা ছোট ছোট হয়। সুতরাং দেখতে পাচ্ছি অপশন নম্বর সি সঠিক উত্তর। এছাড়াও তোমরা লসাগু করে দেখতে পারো 20, 40, 60। চলো আমরা লসাগু একটু করে নিই। 20, 40, 60 যদি লসাগু করি আমরা, এক্ষেত্রে হবে 20, 40 আর 60 যদি লসাগু করি, এক্ষেত্রে লসাগুটা ঠিক গসাগুর মতো করবো আমরা। চলো দেখতে পাচ্ছি আমরা 2 দ্বারা বিভাজ্য হবে 2, 2 10 20, 2 2 4 0 আর 2 3 6 আর 0, 30 2 60। আবার 2 দ্বারা বিভাজ্য হবে 2 5 10 আর 2 10 20 আর 2 15 30। এবার 5 দ্বারা বিভাজ্য হবে 5 1 5, 5 2 10 আর 5 3 15। কেমন? অতএব লসাগু সমান কত হবে? লসাগু সমান আর গসাগু, আমরা জানি গসাগু হলে শুধুমাত্র পাশের রাশিগুলোর গুণফল হবে, আর লসাগু হলে পাশের এবং নিচের সংখ্যাগুলো সবগুলো কি লসাগু হবে। বুঝা গেছে? লসাগু কত হবে? 2 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 2 গুণিতক 3। তাহলে এই ক্ষেত্রে কি হলো? তাহলে এই ক্ষেত্রে দেখো 3 দুনে 6, 6 5 30, 30 দুনে 60। দেখতে পাচ্ছি 60 হচ্ছে কি 60 হচ্ছে তোমাদের লসাগু। কেমন? 60 হচ্ছে তোমাদের লসাগু। তাহলে কি হলো? তাহলে দেখতে পাচ্ছি 3 দুগুণে 6 আর 6 5 30, 30 দুগুণে 60, 60 দুগুণে কত হবে? 120। কত হচ্ছে? 120। আর গসাগু কত হচ্ছে? পাশেরগুলো হচ্ছে 5 10, 10 দুগুণে 20। গসাগু হচ্ছে কত হবে? গসাগু হচ্ছে 20 আর লসাগু হচ্ছে 120। লসাগু হচ্ছে 120। তাহলে প্রথমে এটা বোঝা গেছে, প্রথমেরটা কোনটা হবে, এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে দেখতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছি লসাগুটা প্রথম হয় জানি আমরা, দেখতে পাচ্ছি এখানে লসাগুটা 60 বলছে, এখানে 60 হবে না, এখানে 120 হবে, 120 আর এখানে 20 হবে। ঠিক আছে? তাহলে এটা হবে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন থেকে আমরা, গসাগুকে লসাগু এর ড্যাশ বলে। গসাগুকে লসাগু এর কি বলা হয়? গসাগুকে লসাগু এর বলা হয় গুণনীয়ক। কি বলা হয়? গুণনীয়ক। এখানে কি হবে তোমাদের? গুণনীয়ক হবে সঠিক উত্তর। অপশন নম্বর এটা সঠিক উত্তর হবে। দেখো এর মধ্যে সংখ্যা রেখা, তার প্রশ্ন দেখো সংখ্যা রেখা দেওয়া আছে, এখানে এ আর বি ডিস্টেন্স দেওয়া আছে, আর সি, এ বি সি। দেখো 0 হচ্ছে এ, অর্থাৎ আমরা জানি শূন্যের বাম দিকে এলে ক্রমশ ঋণাত্মক মান হয়, আর শূন্যের ডান দিকে গেলে ক্রমশই ধনাত্মক মান হয়। এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা শূন্যের তীর চিহ্নটা কোন দিকে? বাম দিকে আছে। শূন্যের বাম দিকে আসছে মানে কি ঋণাত্মক সংখ্যা হবে। তাহলে এখানে মান কত হলো? -1 হচ্ছে, এক ঘর মানে কি -1। কত হচ্ছে? -1 হচ্ছে।
এরপর দেখো -1 থেকে অর্থাৎ বির পয়েন্ট থেকে সি পয়েন্ট অর্থাৎ বি থেকে সি অর্থাৎ -1 থেকে +3 পর্যন্ত, অর্থাৎ আমরা জানি ডান দিকে গেলে ক্রমশই ধনাত্মক রাশি হয়ে প্লাস হচ্ছে। এখানে এক ঘর হচ্ছে 1 2 3 4 অর্থাৎ +4 হবে। এখানে +4, এখানে আমরা কী করবো যোগ করব, কী করব যোগ করব। তাহলে -1 থেকে +4 আমরা যোগ করলে কত হবে দেখতে পাচ্ছি, এক্ষেত্রে মানটা হবে -1 থেকে +4 যদি আমরা যোগ করি সেক্ষেত্রে হবে গিয়ে তোমার 3 হবে, +3। কিন্তু এক্ষেত্রে দেখো, এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই +3 নয়, এই রাশিটা টোটালটা কোথায় আছে দেখো, -1 + +4 কোথায় আছে, অপশন নম্বর সি সঠিক উত্তর, -1 + +4 পাওয়া গেছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা হচ্ছে, ফাঁকা বক্সের সঠিক চিহ্নটি বসাও। তাহলে এর মধ্যে দেখতে পাচ্ছি +13 বলা আছে, +13 প্লাস -8, +13 প্লাস -8 দেখতে পাচ্ছি আমরা। যদি +13 থেকে প্লাস -8 যদি বাদ দিই, এই ক্ষেত্রে কত হবে, এক্ষেত্রে হবে 5 হবে, 8 5 13 5, এখানে কী হবে +5 হবে, +5। আর এই দেখো +3 আর মাইনাসে প্লাস, অর্থাৎ সংখ্যাতে যোগফল 3 2 কত হচ্ছে 5, +5 এদিকেও +5 কী হবে, এখানে =2 হবে। কোন চিহ্ন হবে, অপশন নাম্বার ডি সঠিক উত্তর, =2 চিহ্ন বসবে, হয়েছে। তারপরে প্রশ্ন দেখো, 4 × 4 নিরেট বর্গাকার সজ্জাটি, নিরেট বলা হচ্ছে, নিরেট মানে কি সব দিকে পূর্ণ থাকবে বা ভর্তি থাকবে। পূর্ণ বর্গাকার চিত্রটা কোনটা আমরা দেখতে পাচ্ছি, পূর্ণ হচ্ছে অপশন নম্বর এ সঠিক উত্তর হবে। দেখো 4 × 4 বলা হচ্ছে, 4 × 4 1 2 3 4 1 2 3 4, 4টি করে আছে, অর্থাৎ তার দৈর্ঘ্য সমান হচ্ছে, বাহু দৈর্ঘ্য সমান হলে কি বর্গাকার ক্ষেত্র হয়। আর নিরেট বলেছে মানে কি সবগুলো ভর্তি থাকবে বা পূর্ণ থাকবে। দেখতে পাচ্ছি এটা 3 × 3 হচ্ছে, এটা ভর্তি হলে 3 × 3 হচ্ছে, এটা 2 হলে 2 × 2 হচ্ছে, আর এদিকে হচ্ছে এটা কিন্তু বর্গাকার ক্ষেত্র 4 × 4 হচ্ছে, কিন্তু এটা নিরেট নয়, ফাঁপা হচ্ছে। সুতরাং অপশন নম্বর এ সঠিক উত্তর হবে, বুঝেছো। চলো পরের প্রশ্ন দেখি আমরা। 3 বর্গ প্লাস 4 বর্গ সমান ড্যাশ কত হবে, আমরা জানি 3 বর্গ প্লাস 4 বর্গ সমান কত হবে, অপশন নম্বর ডি সঠিক উত্তর হবে 3 + 2, 3 + 2, কেমন 3 + 2 হবে তোমাদের সঠিক উত্তর। তাহলে কি বলা হলো, 3 বর্গ প্লাস 4 বর্গ সমান ড্যাশ, অর্থাৎ শূন্যস্থানে কী বসবে সেটা সঠিক উত্তর তোমাদের বের করতে হবে। তোমাদের মধ্যে এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে, দেখো 3 + 4 বর্গ কোনটা, 3 × 4 বর্গ, আর 3 ভাজিত 4 বর্গ, 3 + 2 বর্গ। দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে সঠিক উত্তর, 3 + 2 বর্গ। এই 2টাকে বর্গমূল, 4টাকে বর্গমূল করে নেবে, অর্থাৎ 4 কথা হয়ে যাবে। প্রথমে তোমরা কী করবে, 3 বর্গ, তাহলে 3 বর্গ আর প্লাস 4কে যে আমরা যদি 2 বর্গ করে নিই তাহলে কত হচ্ছে, 2 বর্গ হচ্ছে। আমরা 2 যদি কমন নিই, এবার কী হবে 3 + 2 বর্গ হচ্ছে। সুতরাং বুঝতে পেরেছ। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলেছে 1996 সালের 1 জানুয়ারি সোমবার হলে 1997 সালের 1 জানুয়ারি যে বার হচ্ছিল। দেখো আমরা জানি 96 সালটা কিন্তু লিপ ইয়ার, তাই না, 96 সালটা লিপ ইয়ার। সুতরাং আমরা জানি লিপ ইয়ার ইয়ারের সাল যদি মাস এবং মাস স্থির থাকে, তার বারটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে 2 দিন পর হবে তার পরের বছর, অর্থাৎ 1996 ছিল, এখানে 1997 সালের 1 জানুয়ারি কী বার হবে বের করতে হলে কী করতে হবে, যেহেতু 1996 সালে লিপ ইয়ার ছিল, লিপ ইয়ার সুতরাং 2 দিন অতিক্রম করবে, অর্থাৎ সোমবার হলে কী হবে, মঙ্গল বুধবার হবে। তো 1997 সালের 1 জানুয়ারি কী বার হবে, বুধবার হবে, বুধবার। পরের প্রশ্ন দেখো যে 23 ঘন্টা 7 মিনিট থেকে 19 ঘন্টা 29 মিনিট 18 সেকেন্ড যদি বাদ দিই সেক্ষেত্রে নিচের কোনটা সঠিক উত্তর হবে, আমরা গণিত করে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখো এখানে দেখো 23 ঘন্টা 7 মিনিট ছিল, 7 মিনিট 23 ঘন্টা 7 মিনিট আর 00 সেকেন্ড, যেহেতু নিচে সেকেন্ড আছে সেকেন্ড অবশ্যই তোমাদের দিতে হবে। 23 ঘন্টা 7 মিনিট আর 00 সেকেন্ড, এক্ষেত্রে আমরা কী করব, এর থেকে কত বাদ দিব, 19 ঘন্টা 29 মিনিট 18 সেকেন্ড বাদ দেবো। বাদ দিই, দেখো বাদ দিলে দেখো এখানে 00 সেকেন্ড ছিল না, সেকেন্ড করে কিছু ছিল না, এখানে এক যদি ধার করি এখানে কত থাকবে, 6 থাকবে, এক ধার করলে 6 থাকবে। তাহলে এখানে এক ধার করলে মিনিটের ঘর থেকে যদি এক ধার করে সেকেন্ডের কত হয়ে যাবে, 60 মিনিট সেকেন্ড হয়ে যাবে। আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, অর্থাৎ 1 মিনিট যদি মিনিটের ঘর থেকে 1 মিনিট ধার করি এক্ষেত্রে থেকে সেকেন্ডের কত হবে, 60 হয়ে যাবে। এবার 60 থেকে যদি 18 বাদ দিই কত হচ্ছে, 42 সেকেন্ড হচ্ছে। এরপর দেখো সোজা মিনিটের আমরা নামিয়ে ফেললাম, এবার কত হবে, এখানে 6 ছিল, কেমন 6 থেকে তো 29, 6 মিনিট থেকে 29 মিনিট বাদ দেওয়া যায় না, আমরা ঘন্টার থেকে 1 ঘন্টা ধার করবো, 1 ঘন্টা ধার করলে এখানে কত মিনিট হবে, 60 মিনিট, অর্থাৎ 60 মিনিট আর 6 মিনিট কত হচ্ছে,
60 মিনিট আর 6 মিনিট কত মিনিট হবে? 66 মিনিট। এবার 66 মিনিট থেকে যদি আমরা 29 বাদ দিই, তো 66 থেকে যদি আমরা 29 বাদ দিই কত হচ্ছে? 29 বাদ দিই তাহলে কত হবে? 37 মিনিট। কত হয়েছে? 37 মিনিট হয়েছে। ঠিক আছে? এরপরে দেখো 23 ঘন্টা ছিল, 23 ঘন্টা ছিল, 23 ঘন্টা থেকে আবার 29 মিনিট, 23 ঘন্টা নয়, এখানে 1 চলে গিয়েছিল, এখানে কত হবে? 22 ঘন্টা ছিল। তাহলে 22 ঘন্টা থেকে আমরা 19 ঘন্টা বাদ দেবো, বাদ দিলে কত হচ্ছে? তোমাদের 3 ঘন্টা হচ্ছে। 22 থেকে যদি 19 বাদ দিই কত হচ্ছে? 3 ঘন্টা। ঠিক আছে? তো 3 ঘন্টা 37 মিনিট 42 সেকেন্ড। চলো পরের প্রশ্ন দেখি কী আছে। পরের প্রশ্ন কী বলা আছে দেখো, এখানে বলা হচ্ছে যে এই যে বর্গাকার ক্ষেত্র দেওয়া আছে, এর বর্গাকার ক্ষেত্রের ভিতরে কিন্তু বর্গাকার ক্ষেত্রটা যদি সম্পূর্ণ এক অংশ ধরি তাহলে সেক্ষেত্রে এর মাঝে কতগুলো অংশ করা হয়েছে? 4টি অংশ। 4টি অংশ কিন্তু বর্গাকার ক্ষেত্র আছে। এর মধ্যে কতগুলো বর্গাকার ক্ষেত্র রং করা আছে? 3টি বর্গাকার ক্ষেত্র রং করা আছে, আর একটা কিন্তু রং করা হয়নি। তাই এখানে কী বলা হচ্ছে? প্রদত্ত চিত্রে সেট করা অংশকে শতকরা প্রকাশ করলে হবে। তো সেট করা মানে কী বলা হচ্ছে? তো এই যে রঙিন অংশগুলোকে সেট করা অংশ বলা হচ্ছে। এই রঙিন অংশগুলো কতগুলো আছে? মোট ক্ষোভ কত আছে? 4টি। মোট 4টি ক্ষোভ মানে কি? সম্পূর্ণ অংশ অর্থাৎ এক অংশ। এই 4টি অংশের মধ্যে কত অংশ রং করা আছে? 3টি অংশ। 4-এর মধ্যে 3 অংশ। একে শতকরা করলে গুণিতক 100 করব। তাহলে শতকরা করলে গুণিতক 100 করব। এক্ষেত্রে করবো আমরা এইভাবে। দেখো বলা আছে 3/4, 4টি ক্ষোভের মধ্যে কত বলা আছে? 4টি ক্ষোভের মধ্যে 4টির মধ্যে কত অংশ রং করা আছে? 3টি। এর শতকরা করলে কত হবে? গুণিতক 100 শতকরা। তো কত? 4/25 কত হচ্ছে? 4/25 100। তাহলে 3 × 25 হচ্ছে 25, এখানে কী হলো? পার্সেন্টেজ হলো। সমান কত হলো? 25 × 3 = 75। কত পার্সেন্ট হলো? 75% হলো। কত পার্সেন্ট? 75%। কেমন? চলো পরের প্রশ্নটা কী আছে? পরের প্রশ্ন কী বলা হচ্ছে? 1.26%কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে পাবো। দেখো 1.26%কে যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে এক্ষেত্রে এইভাবে গণিতটা হবে। দেখো 1.26% লেখো, 1.26% বলা হচ্ছে। একে যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি আমরা, পার্সেন্টেজ মানে কত হবে? 100 জানি। তাহলে 1.26 বাই কত হচ্ছে? হান্ড্রেডস। এবার আমরা দশমিকটা তুলে দিলে নিচে 100 চলে আসবে। তাহলে 100 গুণিত কত হচ্ছে? 100 বাই কত হচ্ছে? উপরে 126। ঠিক আছে? এবার আমরা কী করবো? সমান দেবো। তাহলে আমরা যদি বাই তুলে দিই কত হবে? বাই থাকবে তাহলে এখানে বাই আছে, সেটা করো সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। 126 বাই, একে ব্রেডে কটা শূন্য আছে? মোট 4টি শূন্য, অর্থাৎ 1 2 3 4 কত হচ্ছে? 126 বাই 2000। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? অপশন নাম্বার দেখি কোনটা? 126 বাই 2000 হচ্ছে এটা। অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে, 126 বাই 2000। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা আছে? মুক্তির বয়স বলা আছে x বছর, তার দিদি তার থেকে y বছরের বড়, অর্থাৎ দিদির বয়স কত হবে? y বছর বড় মানে x + y হবে। এখন থেকে দিদি 5 বছর পরে তার দিদির বয়স কত হবে? এক্ষেত্রে আমরা কী করব? এক্ষেত্রে দেখো মুক্তির বয়স কত আছে, এখানে প্রথমে লিখবে কি? মুক্তির বয়স কত আছে? মুক্তির বর্তমান বয়স, এখন বয়স বা বর্তমান বয়স কত আছে? বয়স সমান x বছর, x বছর। তাহলে দিদির বয়স কত হবে? তাহলে দিদি মুক্তির থেকে y বছরের বড়। দিদি মুক্তির থেকে y বছরের বড়। তাহলে অতএব দিদির বর্তমান বয়স কত হবে? দিদির বর্তমান বয়স সমান কত হবে? তাহলে x + y বছর হবে। কত হবে? x + y বছর। তাহলে 5 বছর পর দিদির বয়স কত হবে? অতএব 5 বছর পর দিদির বয়স হবে সমান x + y + 5 বছর, তাই না? সমান তাহলে x + y + 5 বছর। আচ্ছা, তাহলে 5 বছর পর দিদির বয়স কত হবে? x + y + 5 বছর। চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন কী বলা আছে? সুবল চাষি তার জমির 55% অংশে ফুলকপি চাষ করেন। কত কপি? ফুলকপি চাষ করেন। যদি তিনি 11 বিঘা জমিতে ফুলকপি চাষ করেন তাহলে তার মোট জমির পরিমাণ কত হবে? চলো এই প্রশ্নের সমাধানটা আমরা খুব দ্রুত করে ফেলি। তাহলে প্রথমে কী লিখবে? ধরি সুবল চাষির মোট জমির পরিমাণ
জমির পরিমাণ x বিঘা, তাহলে অতএব প্রশ্ন অনুসারে কি বলেছে, এক্স এর কত পার্সেন্ট বলা হচ্ছে, এক্স এর কত পার্সেন্ট জমিতে চাষ করেছে, 55%, মোট কত বিঘা, 11 বিঘা হচ্ছে। তাহলে এক্স ইন্টু 55% বা এক্স ইন্টু 55% ইকুয়ালস টু 11, বা তাহলে এক্স ইন্টু কত হচ্ছে 55 বাই কত হচ্ছে 100 হচ্ছে সমান 11 হচ্ছে, বা এক্স ইকুয়ালস টু কত হবে 11 ইন্টু কত হবে 100 বাই 55, তাহলে 11 5 কত হচ্ছে 55 আর 5 20 কত হচ্ছে 100, তাহলে অতএব এক্স ইকুয়ালস টু কত হচ্ছে, এক্স ইকুয়ালস টু 20। তাহলে তিনি 11 বিঘা জমিতে পাট চাষ করেছেন, বাঁধাকপি চাষ করেছেন না, দেখি তার জমিতে ফুলকপি চাষ করেছেন। 11 বিঘা জমিতে ফুলকপি চাষ করে থাকলে তার মোট জমির পরিমাণ কত হলো, 20 বিঘা। কত হচ্ছে 20 বিঘা বলবে। অতএব তার মোট জমির পরিমাণ কত হবে, অতএব তার মোট জমির পরিমাণ সমান 20 বিঘা। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা হচ্ছে, যে দুটি সংখ্যার যোগফল 384 এবং তাদের গসাগু 48, ওই সংখ্যা দুটি কি কি হতে পারে নির্ণয় করো। চলো আমরা এই প্রশ্নের সমাধানটা করে ফেলি। প্রথমে লিখবে, চলো মনে করি সংখ্যা দুটি 48x ও 48y, যেহেতু গসাগু রয়েছে 48, বুঝে গেছে, যেখানে x ও y পূর্ণ সংখ্যা এবং পরস্পর মৌলিক। অতএব প্রশ্নানুসারে লেখো, 48x প্লাস 48y ইকুয়ালস টু কী হবে 384। দুটি সংখ্যা পেয়েছি আমরা, দুটি সংখ্যার যোগফল বলা হচ্ছে 384 বলা হচ্ছে, বুঝে গেছে, বা 48 কমন নাও, তাহলে x প্লাস ওয়াই থাকছে ইকুয়ালস টু কত হচ্ছে 384, বা আমরা x প্লাস ওয়াই যদি এদিকে রাখি ওইদিকে 48টা ভাগ হয়ে যাবে, অর্থাৎ সমান 384 বাই 48। এবার কাটাকাটি করো, 48 আসতে কত হবে 384, 8 হবে। তাহলে x প্লাস ওয়াই এর মান কত হলো, অতএব x প্লাস ওয়াই ইকুয়ালস টু কত হলো 8 হলো, 8। এবার তোমরা লিখবে এখানে x প্লাস 8 এর মানটা আমরা এভাবে পেতে পারি। চলো এখানে x প্লাস ওয়াই ইকুয়ালস টু কত হবে 8, আর এই 8টাকে যদি আমরা ভেঙে ফেলি কত হবে 1 প্লাস 8 হবে 7, 1 প্লাস 7 হবে। আর এই 1 প্লাস 7কে আবার যদি 7কে যদি ভাঙি, আর যদি 1টাকে এক যদি বাড়িয়ে দিই তাহলে কত 2 যদি করি সেক্ষেত্রে কত হবে, এটা হবে 6 হবে, কেমন। আবার যদি 2কে যদি 3 করি সেক্ষেত্রে কত হবে, 6টা কমে যাবে, 5 হবে, কত হবে 5 হবে, ঠিক আছে। আবার যদি 3কে এক ঘর বাড়িয়ে দিলে 5টা কমে যাবে, সুতরাং কত হবে সমান কত হবে 4 প্লাস 4 হবে। দেখো এদের মধ্যে দেখতে পাচ্ছি মৌলিক জোড় কোনটা, পরস্পর মৌলিক জোড়। দেখো এদের মধ্যে মৌলিক জোড় কোনগুলো দেখো তো, 1 প্লাস 7 1 আর 7 হচ্ছে মৌলিক জোড়, আর তারপরে 3 আর 5 হচ্ছে মৌলিক জোড়, কেমন। তাহলে কত হবে এদের মধ্যে 1 ও 7 এবং 3 আর 5, 3 ও 5 এই দুটি জোড় কিন্তু মৌলিক জোড়, ঠিক আছে, পরস্পর মৌলিক
মৌলিক দুটি জোড় জোড় সংখ্যা, বুঝেছে, সংখ্যা হতে পারে। দেখো প্রথম জোড়টা কি লিখবে তোমরা, দেখো প্রথম জোড়, প্রথম সংখ্যা জোড়া, দেখো প্রথম সংখ্যা জোড়াটা হবে বা হলো, একবার 48 সঙ্গে কত গুণ করবে, 1 গুণ করবে, আর একটা হবে 48 সঙ্গে কত গুণ করবে, 7 গুণ করবে। এই ক্ষেত্রে 48 সঙ্গে যদি 1 গুণ করি কত হচ্ছে, 48 থেকে 48 হচ্ছে, আর 48 সঙ্গে যদি 7 গুণ করি কত হবে, 336 হবে একটা। আর দ্বিতীয় সংখ্যা কি হবে, দ্বিতীয় সংখ্যা জোড়টা কত হবে, দ্বিতীয় সংখ্যা জোড়া হলো কত হবে, 3 আর 5 পেয়েছি আমরা, 3 আর 5 ছিল, একবার 48 সঙ্গে কত গুণ করব, 3 গুণ করব, কত হবে, এক্ষেত্রে হবে 144, আবার 48 সঙ্গে কত গুণ করব, 5 গুণ করব, কত হবে এক্ষেত্রে হবে, দেখো 8 সঙ্গে যদি 48, 8 সঙ্গে যদি 5 গুণ করি কত হচ্ছে, 48 5-এ 240। কি লিখবে, অতএব নির্ণেয় সংখ্যা দুটি হলো, কি পেলাম আমরা, 48 আর 36 পেলাম, একটা 144 আর 140 পেলাম, তাহলে 48 ও 336 অথবা 48 336 অথবা 144 এবং 240, বুঝেছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন দেখো, কোনো বিদ্যালয়ের সোম থেকে শনি পর্যন্ত ছাত্রদের উপস্থিতি স্তম্ভচিত্রে দেখানো হলো। দেখো সোম থেকে শনি পর্যন্ত, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি পর্যন্ত স্তম্ভচিত্র দেখানো হলো। এবার এখান থেকে একটা প্রশ্ন করা আছে কি, দেখো আমরা প্রথমে সোমবার কতজন উপস্থিত ছিল, 1600 জন উপস্থিত ছিল, আর মঙ্গলবার কতজন ছিল, 800 জন, বুধবার ছিল কত হচ্ছে 1200 জন, আর বৃহস্পতিবার হচ্ছে কত হবে 400 জন, শুক্রবার হচ্ছে 800 জন, আর শনিবার হচ্ছে 200 জন, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি সঠিক উত্তরটা বের করব। তাহলে কটা প্রশ্ন রয়েছে, দুটি প্রশ্ন রয়েছে, কোন দিনগুলোতে সমান সংখ্যক ছাত্র এসেছে, কোন দিনগুলোতে বলতে দেখো তো, কোন দিনগুলোতে দেখছি সমান সংখ্যক এসছে, যে মঙ্গলবার একটা কি, মঙ্গলবার 800 জন এসছে, আর শুক্রবার 800 জন এসছে। মঙ্গলবার আর শুক্রবার সমান সংখ্যক, অর্থাৎ 800 জন করে, 800 জন করে কিন্তু মঙ্গলবার আর শুক্রবার ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল স্কুলে, ঠিক আছে। বিদ্যালয়ে উপস্থিতির সংখ্যার সমান ছিল কত, কী বার, মঙ্গলবার আর শুক্রবার, বুঝে গেছে। এটা হয়ে গেছে মঙ্গলবার আর শুক্রবার। তারপর প্রশ্ন হচ্ছে কী বলা আছে, যে কোন দিনগুলোতে সবচেয়ে বেশি ও সবচেয়ে কম ছাত্র এসছে। সবচেয়ে বেশি এসেছিল সোমবার সব থেকে বেশি এসেছিল সোমবার, সোমবার, আর সবচেয়ে কম এসছে শনিবার। কিবার সবচেয়ে কম এসছে কবিবার, শনিবার কত এসছে, শনিবার 200 জন এসছে, কতজন এসছে, 200 জন, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। 5 দাগের প্রশ্ন আমরা চলে এলাম। দেখো 5 দাগে কি বলছে, ভাগ পদ্ধতিতে 1764 এর বর্গমূল নির্ণয় করো। চলো আমরা ভাগ পদ্ধতিতে 1764 এর বর্গমূল নির্ণয় করি। দেখো 1764 আমরা প্রথমে নিয়ম কি, যে শেষ থেকে পূর্ণ সংখ্যা হলে দশম সংখ্যা বাদ দিয়ে যদি পূর্ণ সংখ্যা হয় সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে ডান দিক থেকে দুটো করে সংখ্যা নিচে প্রথমে দাগ দিয়ে দাও। দেখতে পাচ্ছি প্রথমে দুটো সংখ্যা হচ্ছে 17। এবার 17কে এমন বর্গের নামতে ডাকো যাতে 17টা বিভাজ্য হয়। দেখতে পাচ্ছি 2-এর যদি বর্গ হয় 2 2 4 হবে না, 3-এর যদি 3 3 9 হবে না, আরও যাবে 4 4 16, দেখতে পাচ্ছি 17 আছে, অর্থাৎ 4 4 16, 4 4 কত হচ্ছে 16, কত নামলো 1 নামলো 6 4। তারপরে স্টেপের নিয়ম কি হচ্ছে, এই সংখ্যাটা তোমরা ডবল করে দেবে, কত হচ্ছে একটু ছেড়ে দিয়ে তোমরা 4 4 8 করে দাও। আর এখানে কত হবে, যদি 2 বসাই এখানেও 2 বসাবো, তাহলে 82 দুগুণে কত হবে 164, কত হলো 42। তাহলে অতএব 1764 এর বর্গমূল সংখ্যা কত হবে 42, কত হচ্ছে 42। চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা।
দেখো পরের প্রশ্ন কী বলা হচ্ছে, 2-6 দাগের দেখতে পাচ্ছি আমরা 2-6টা। দেখো কী বলা আছে যে রঙ্গন, কী বলা আছে রঙ্গন 28শে ফেব্রুয়ারি 2024 সালের রাত্রি 11:52 ঘুমালো ও পরদিন সকাল 7:15 উঠলো। সে কতটা সময় ধরে ঘুমিয়েছে? তাহলে কী হবে? দেখো 24শে ফেব্রুয়ারি, দেখো 2024 সালটা কি লিপ ইয়ার ছিল, সেটা আমাদের বের করতে হবে। তাই 2024 সালটা লিপ ইয়ার অবশ্যই ছিল, কারণ 2012 সালে লিপ ইয়ার যদি হয় প্রতি 4 বছর অন্তর অন্তর 2016, 2020 আর 2024 সালটা লিপ ইয়ার। সুতরাং ফেব্রুয়ারি মাস কদিনে হবে? 29 দিনে। লিপ ইয়ার বছর যদি হয় সেক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাস কদিনে হয়? 29 দিনে ফেব্রুয়ারি মাস হবে। এক্ষেত্রে 28শে ফেব্রুয়ারি 2024 সালের রাত্রি 11:52 ঘুমালো, কিন্তু সেক্ষেত্রে 12টা বাজেনি, কিন্তু মনে রাখবে। রাত্রি 11:52 মানে কি? তখনও কিন্তু রাত্রি 12টা হতে আরও 8 মিনিট বাকি আছে, অর্থাৎ আগের দিন হচ্ছে। তার পরের দিন মানে কি? 29 হচ্ছে। তারপরে হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ জানি আমরা কি? মার্চ 31 দিনে মার্চ হয়। পরদিন সকালে 7:15 উঠলো। সে কতটা সময় ঘুমোলো? তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা কি 11টা মানে কি 8 মিনিট, 12টা বাজতে 8 মিনিট বাকি আছে, পরদিন 7টা। তাহলে এক্ষেত্রে হবে, এক্ষেত্রে 8 মিনিট পেলাম আমরা। আর এক্ষেত্রে 12টা বেজে গেল, তারপর কি 12টা হলো। 12টার পর কত হলো? 12 থেকে 7টা, অর্থাৎ 7টা বাজলো, 7 ঘন্টা ঘুমালো। তারপরে প্লাস 15 মিনিট। তাহলে কতটা ঘুমালো? এক্ষেত্রে 8 মিনিট পাচ্ছি আমরা। 8 মিনিট, 12টা বাজলো, 7 ঘন্টা, আর 15 আর 8 কত? 15 আর 8 যোগ করলে কত হবে? 15, 8 আর 8 5 13, 23 হবে। 23 কত হবে? 7 ঘন্টা 23 মিনিট ঘুমিয়েছে। সে কত ঘন্টা ঘুমিয়েছে? 7 ঘন্টা কত? 7 ঘন্টা 23 মিনিট। বোঝা গেছে? আশা করি এখানে তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমরা তাহলে 12টা বাজতে কত মিনিট বাকি ছিল? 8 মিনিট বাকি ছিল। এই ক্ষেত্রে 12টার পর 7 ঘন্টা, অর্থাৎ 7টা বাজলে বলে 7 ঘন্টা হচ্ছে। এদিকে 15 মিনিট ছিল, এক্সট্রা 15 মিনিট ছিল। তাহলে 8 মিনিট আর 15 মিনিট যোগ করবে, যোগ করে সাথে সঙ্গে তোমরা 7 ঘন্টা কত হবে? 7 ঘন্টা 15 মিনিট কত হবে? সে 7 ঘন্টা 15 মিনিট ঘুমিয়েছিল। কত? তোমরা পাশে লিখে দিবে 7 ঘন্টা 15 মিনিট ঘুমিয়েছিল। ঠিক আছে? 15 মিনিট ঘুমিয়েছিল। তাহলে চলো পরের প্রশ্ন দেখি আমরা। তোমার জন্ম তারিখটি প্রথমে উত্তরপত্রে লেখো। হ্যাঁ, এখন আজকের পরীক্ষার দিনের তারিখের তোমার বয়স, বছর, মাস ও দিনে নির্ণয় করো। তাহলে আজকের বলেছে তোমার জন্ম তারিখটি প্রথমে উত্তরপত্রে লেখো। ঠিক আছে? জন্ম তারিখ লিখবে, লেখার পর তোমরা কিন্তু আর জন্ম তারিখের থেকে আজকের দিনে যেদিন পরীক্ষা দেবে সেদিন পর্যন্ত কত দিন হয়েছে, কত বছর হয়েছে, আর কত মাস হয়েছে, আর কত দিন হয়েছে, সেটা বের করবে। ধরো আমি আজকের পরীক্ষা দেব, তাহলে আমার জন্ম তারিখ যদি লিখি, ধরো আমার জন্ম তারিখ কত হচ্ছে? আমার জন্ম তারিখ হচ্ছে 2/02, 2রা মার্চ, এই 2রা মার্চ আর 1990, 2রা মার্চ আমার জন্ম তারিখ হচ্ছে 2রা মার্চ 1990 ধরলাম আমি। তাহলে সেক্ষেত্রে আমাদের বলা হচ্ছে কি বলতো? সেক্ষেত্রে ধরো আজকের পরীক্ষা হয়েছে, আজকের তারিখ কত? আজকের তারিখ ধরলাম সেপ্টেম্বর, কত সেপ্টেম্বর? আজকের তারিখ ধরলাম আমরা ধরলাম আজকের তারিখ 25শে সেপ্টেম্বর। আমরা ধরলাম কি 25শে সেপ্টেম্বর, 25শে সেপ্টেম্বর আজকের তারিখ, 25শে সেপ্টেম্বর আজকের তারিখ। তাহলে এর মধ্যে কি বলা হচ্ছে? এর মধ্যে আমাদের বলা হচ্ছে তারিখে মোট বয়স, তোমার বয়স, বছর, মাস আর দিনে নির্ণয় করো। দেখতে পাচ্ছি আমরা আমার জন্ম হয়েছিল 90 সালে জন্ম হয়েছিল, 2রা মার্চ হয়েছিল। তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে? তোমরা এই 25শে সেপ্টেম্বর পর্যন্ত আজকে কত সাল চলছে? 2025 সাল। ধরো আজকে আমরা পরীক্ষার দিন, ঠিক আছে? তাহলে পরীক্ষার দিন এটা হবে, এটা হচ্ছে পরীক্ষার দিন 25শে সেপ্টেম্বর 2025, 25 সেপ্টেম্বর 2025, ঠিক আছে? 25 সেপ্টেম্বর 2025।
তাহলে পরীক্ষার দিনটা হলো আমরা কিন্তু এবার কিন্তু আমার কত বছর হয়েছে বছরটা আমরা মিল খাওয়াবো। দেখতে পাচ্ছি এখানে মার্চ ছিল, সেপ্টেম্বর ওভার হয়ে গেছে, অর্থাৎ 1 বছর পূর্ণ হয়ে কত হয়েছে? মার্চ হয়েছে। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 6 মাস অলরেডি এখানে পাচ্ছি। প্লাস 6 মাস আমরা এদিকে পাচ্ছি, 6 মাস পাচ্ছি। আর এদিকে কত মাস, কত 2 এর কত এগিয়ে গেছে? 23 দিন এগিয়ে গেছে, অর্থাৎ 23 দিন, অর্থাৎ 23 দিন, 6 মাস 23 দিন। আর বছর কত হবে? 2025 থেকে আমরা 1990 বাদ দেবো, কত হচ্ছে? 2025 থেকে আমরা 1990 বাদ দিলে কত হবে? এদিকে 25 পাচ্ছি, এদিকে 10 পাচ্ছি, অর্থাৎ 35। তাহলে 35 বছর, 6 মাস 23 দিন, কত হলো? 35 বছর 6 মাস 23 দিন। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো পরের প্রশ্ন কি বলা হচ্ছে? 210টি কমলা 2 বন্ধু হাদা ও ভোঁদার মধ্যে 3:4 অনুপাতে ভাগ করে দিলে কে কটি লেবু পাবে? কষে দেখাও। তাই বলা হচ্ছে 210টি কমলা লেবু, তাহলে 2 বন্ধু হাদা ও ভোঁদার মধ্যে কত 3:4 অনুপাতে ভাগ করে দিলে কে কটি লেবু পাবে, সেটা আমাদের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে করছি, দেখো প্রথমে কি করবে, যে অনুপাত হাদা ভোঁদার কমলালেবুর প্রাপ্ত অনুপাত, কত কমলালেবু পেয়েছে তার অনুপাত বলেছে 3:4। তাহলে অনুপাত হাদা ভোঁদার প্রাপ্ত কমলালেবুর অনুপাত হাদা ও ভোঁদার প্রাপ্ত কমলার প্রাপ্ত কমলার অনুপাত কত বলা আছে? 3:4 বলা আছে, কত? 3:4। তাহলে এবার আমরা কি করব? হাদার লিখবে, যে হাদার 210টির মধ্যে 210টি কমলার মধ্যে হাদা পেয়েছে। এই অনুপাতের প্রথমটা হচ্ছে কি? হাদা, তারপরে ভোঁদা। হাদা 3 পেয়েছে, তাহলে মোট কতগুলোর মধ্যে এই দুটোকে যোগ করব, 4 আর 3, তার 7টির মধ্যে 3টি পেয়েছে, অর্থাৎ 7টির মধ্যে কতগুলো পেয়েছে? 3টি পেয়েছে। আর কতগুলোর মধ্যে? 210টির মধ্যে, অর্থাৎ গুণিতক 210। ঠিক আছে? এবার আমরা কি করব? কাটি করব। 7 3 কত হচ্ছে? 21, 7 0 0, 30, অর্থাৎ 3 গুণিতক কত হচ্ছে? 30 সমান কত হচ্ছে? সমান 3 3 9, 90টি। 210টির মধ্যে হাদা পেয়েছে কত হবে? হাদা 90, যেহেতু 3 ছিল প্রথমে অনুপাতে, নিশ্চয়ই কম চার তুলনা, সুতরাং হাদা পেয়েছে কত হবে? 90টি। মোট কতগুলো ছিল? 210টি ছিল। তাহলে এখানে কি বলা হচ্ছে? এখানে কে কটি লেবু পাবে? আমরা তো প্রথমে পেয়ে গেছি হাদা পেয়েছে 90টি, আর মোট হচ্ছে 2জন তো ছিল, এই 2জনের মধ্যে 210টি। তাহলে ভোঁদা কত পাবে? অতএব ভোঁদা পাবে কত? হাদা যদি 90টি পায়, তাহলে ভোঁদা পাবে। আমরা একই রকমভাবে অনুপাতে প্রকাশ করি, তাহলে 210টির মধ্যে 10টি কমলার মধ্যে ভোঁদা পাবে কত হবে? ভোঁদা পেয়েছে কত হবে? ভোঁদা 4 ছিল, তাহলে কতগুলোর মধ্যে? 7টির মধ্যে 4টি পেয়েছে। আর কতগুলোর মধ্যে? 210টির মধ্যে। এবার 7 3 কত হবে? 21, 7 0 0, 30, 4 গুণিতক 30 সমান কত হচ্ছে? 4 3 12, 120টি। কত হবে? 120টি। তাহলে কি কটা পেলাম? দেখো ভোঁদা পেল 90টি, আর হাদা পেল 90টি, আর ভোঁদা পেল 120টি। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখে নেই আমরা। পরের প্রশ্ন কি বলা হচ্ছে? পরের প্রশ্ন হচ্ছে, হয়ে গেছে 2 থেকে কমপ্লিট হয়ে গেছে। 3 থেকে দেখো, 3-এর 1 নম্বর প্রশ্ন হচ্ছে, সিহাবদের পরিবারে খাই খরচ 4,750 টাকা। তার খাই খরচ হচ্ছে 4,750 টাকা ও অন্যান্য খরচ হচ্ছে 5,900 টাকা। যদি খাই খরচ মানে খাওয়া দাওয়ার খরচ যদি 10% বাড়িয়ে অন্যান্য খরচ যদি 16% কমানো হয়, তাহলে মোট মাসিক খাই খরচ কত বাড়বে অথবা কমবে? মাসিক খাই খরচ কতটা বাড়বে অথবা কতটা কমবে, সেক্ষেত্রে সমাধান বের করতে হবে আমাদেরকে। তাহলে আমরা প্রথমে দেখে নিই যে খাই খরচ কত ছিল। সিহাবাদের পরিবারের খাই খরচ হচ্ছে এত টাকা, অন্যান্য খরচ হচ্ছে এত টাকা। যদি খাই খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ হচ্ছে 16% কমানো হয়, তাহলে অন্যান্য খরচ ছিল 5,900 টাকা, আর কত পার্সেন্ট কমাবে? 16% কমাবে। আর এটা কত ছিল? 4,750 টাকা ছিল, এর বাড়বে কত হবে? 10% বাড়াবে।
তাহলে এক্ষেত্রে তাহলে মোট মাসিক খাই খরচ বাড়বে অথবা কমবে হিসাব করতে হবে। চলো আমরা গণিতটা সমাধান করি। লেখো সিয়াবাদের লিখবে সিয়াবদের পরিবারে খাই খরচ কত হবে? খাই খরচ কত আছে? খাই খরচ 4,750 টাকা। আর খাই খরচ 4,750 টাকা এবং অন্যান্য খরচ কত আছে? এবং অন্যান্য খরচ কত টাকা হচ্ছে? অন্যান্য খরচ হচ্ছে তোমাদের কত টাকা? 5,900 টাকা। 5,900 টাকা। 5,900 টাকা, বুঝা গেছে? তাহলে মোট খরচ কত হতো? তাহলে এক্ষেত্রে মোট খরচ কত হচ্ছে? 0,5 আর আছে 9 7 কত হবে? 16 6 হাতে 1 5 আর 9 কে 10, 2,650 টাকা। তাহলে মোট খরচ কত আছে? 2,650 টাকা। এরপর বলেছে যদি খাই খরচ 10% বাড়ানো হয় এক্ষেত্রে খরচের পরিমাণ কত হবে? খরচের পরিমাণ সমান কত হবে? তাহলে খাই খরচ কত ছিল? খাই খরচ ছিল 4,750 টাকা, 10% বাড়বে, সুতরাং কত হবে? 4,750 যুক্ত 4,750 গুণিত কত হবে? 10% মানে কি 10/100, বুঝেছে? 10/100। তাহলে সুতরাং আমরা কি করব? আমরা 4,750 যুক্ত, আমরা কারেক্ট করি, এর একটা শূন্য করি, এটা শূন্য, এর একটা শূন্য, এর একটা শূন্য, কত হলো? 475 টাকা। কত হচ্ছে? তাহলে 4,750 সঙ্গে 475 টাকা যোগ করলে 5 করতে 5, 7 5 12, 2 হাতে 1, 7 4 11, 1 12, 2 হাতে 1, 4 1 5, কত হবে? 5,200 কত হবে? 25 টাকা, বুঝা গেছে? 5,225 টাকা। তাহলে কত হবে? খাই খরচ কত বাড়লো? আমরা দেখতে পাচ্ছি খাই খরচ বেড়েছে কত হবে? 475 টাকা বেড়েছে। 10% মানে কত পার্সেন্ট হয়েছে? অতএব 10% মানে কত টাকা বাড়লো? 475 টাকা বাড়ছে খাই খরচ। তাহলে মোট কত টাকা খরচ হবে এক্ষেত্রে? মোট খাই খরচে মাসিক খাই খরচ কত হবে? 5,225 টাকা। এরপর কি বলা আছে? আবার অন্যান্য খরচ কত হবে? অন্যান্য খরচ কত কমাতে বলছে? 16%। অন্যান্য খরচ 16% কমানো হলে এক্ষেত্রে এগুলো তো খাই খরচের পরিমাণ, এক্ষেত্রে অন্যান্য খরচের পরিমাণ সমান কত হচ্ছে? তাহলে অন্যান্য খরচ কত ছিল পূর্বে? 16% যদি কমানো হয়েছে, ছিল 5,900 টাকা ছিল, এর 16% কমবে, অর্থাৎ 5,900 টাকা বিয়োগ কমছে। সুতরাং কত কমছে? 16% কমছে। 5,900 গুণিত কত পার্সেন্ট? 16 বাই কত হচ্ছে? 16/100। 16/100 কত হচ্ছে? 16/100 সমান 5,900 কমছে মানে কি বিয়োগ হবে, সর্বদা মনে রাখবে। এর দুটো শূন্য কাটো, এর দুটো শূন্য কাটো, কত হচ্ছে? 59 গুণিতক 16। তাহলে 59 গুণিতক 16 মানে কত হবে? 59 আর 16 গুণ করলে কত হবে? 9 6 54, 6 9 54, 4 হাতে 5, 6 5 30, 5 35, এই ক্ষেত্রে হলো 59। 4 9 5 14, 4 হাতে 1, 5 3 আর 1 9, 944, কত হচ্ছে? 944 সমান 5900 বিয়োগ 944। তোমরা
5,900 থেকে তোমরা কত বাদ দেবে? 944 বাদ দাও। কত হচ্ছে? আমার গুণ কি ঠিক আছে? তোমরা একটু গুণ যাচাই করে নিও, ভুল হতে পারে। 9 6 54, 4 হাতে 5, 6 5 30, 5 35 আর 59 একে 59, অর্থাৎ কত হলো? 4 5 4, 5 4, 9 5 14, 4 হাতে 1, 5 3 8 একে 9, 944। দেখো তারপরে আছে 0 থেকে বা 4 বাদ যায়নি, 1 ধার করো 10, 10 থেকে 4 বাদ দাও, কত হচ্ছে? 6। এখানে আছে 9, 9 থেকে 5 বাদ দিলে 4 বাদ দাও, কত হচ্ছে? 5, 5 4 9। এখানে 8 আছে, 8 থেকে 9 বাদ যায়নি, 1 ধার করো, কত হচ্ছে? 18, 18 থেকে 9 বাদ দিলে কত হবে? 9। এক্ষেত্রে কত হবে? 4, 4,956 কত হবে? 4,956 টাকা। সব একক কিন্তু টাকা অবশ্যই তোমরা দেবে, বুঝা গেছে? তাহলে কত টাকা হলো? দেখতে পাচ্ছি আমরা এক্ষেত্রে কিন্তু খাই খরচের পরিমাণ কত কমেছে? কত কমেছে? 944 টাকা কমেছে। কত টাকা? 944 টাকা কমেছে। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে বলা হচ্ছে? যে মাসিক খাই খরচ কত বাড়বে না কমবে? দেখতে পাচ্ছি আমরা খাই খরচ এক্ষেত্রে কত হলো? খাই খরচের পরিমাণ কত? মাসিক খাই খরচ কতটা কমেছে বলা হচ্ছে এখানে। এখানে খাই খরচের পরিমাণ বলা হচ্ছে যে সেক্ষেত্রে তোমরা এখন তোমরা সেক্ষেত্রে যোগ করবে যে 10% বাড়ালে খাই খরচ আর 16% কমালে অন্যান্য খরচ, তা সেক্ষেত্রে মোট খরচ, এক্ষেত্রে মোট মাসিক খরচ কত হবে? তাহলে এক্ষেত্রে মোট মাসিক খরচ কতটা? মাসিক খরচ কত হলো এক্ষেত্রে? তাহলে মোট মাসিক খরচ, খাই খরচ ও অন্যান্য খরচ মিলে মোট কত হচ্ছে? 5,200। খাই খরচ হচ্ছে 5,200 মোট খরচ। তাহলে খাই খরচ কত বেড়ে? খাই খরচ কত হয়েছে? 5,200 টাকা হচ্ছে। 10% বেড়েছে মানে কত হবে? 5,225 টাকা। আর অন্যান্য খরচ কতটা কমেছে? অন্য খরচ কত হচ্ছে? খরচ সমান কত হচ্ছে? 4,956 টাকা। 4,956 টাকা। তাহলে 4,956 টাকা বলা হচ্ছে। তাহলে 4,956 টাকা যদি হয়, তাহলে এক্ষেত্রে আমরা যোগ করব। তাহলে মোট কত খরচ হচ্ছে দেখবো। 5 থেকে 6 বাদ দেয়নি, কত হবে? 1 না, 1 হবে। আচ্ছা এখানে কত হচ্ছে? এখানে যোগ করবে 6 5 11, 11 1 হাতে 1 যোগ করবে এক্ষেত্রে। আর 5 2 7 একে কত হচ্ছে? 8। এখানে কত হচ্ছে? 9 10 11, 11 1 হাতে 1, 5 আর 9 একে 10, কত হবে? 2,181 টাকা। আগে প্রথমে খরচ কত ছিল? প্রথমে খরচ কত ছিল দেখো। তাহলে প্রথমে খরচ কত ছিল? প্রথমে খরচ ছিল এক্ষেত্রে খরচ ছিল 2,650 টাকা। আর এখন মাসিক খরচ হচ্ছে প্রথমে এক্ষেত্রে মোট খরচ মানে কি? এক্ষেত্রেও মাসিক খরচ ছিল মূল্য বৃদ্ধি বা বাড়ানো আর কমানোর আগে এক্ষেত্রে মোট খরচ ছিল 2,650 টাকা ছিল। আর যখন খাই খরচ 10% এবং অন্যান্য খরচ 16% কমানো হলো, সেক্ষেত্রে কিন্তু মান কত হলো? 2,181 টাকা হলো। 2,181 টাকা। তাহলে এখন আমরা কি করব? এক্ষেত্রে তারপরে লিখবো, এবার লেখো যে খাওয়া ও অন্যান্য খরচ বাবদ মোট খরচ লেখো কি বলবে? কত পেলাম? খাওয়া অন্যান্য খরচ হয়েছে 2,181 টাকা হয়েছে। এরপর লিখবে মাসিক খরচ কতটা কমবে। যে অতএব মাসিক খরচ কমবে মোট কত টাকা? তাহলে আগেরটা বেশি খরচ হতো, তাহলে কত হবে? আগে ছিল প্রথমে খরচ ছিল 2,650 টাকা ছিল। আর এখন খরচ কত হচ্ছে? এখন খরচ হচ্ছে 2,181 টাকা। আমরা বাদ দেব। তাহলে বাদ দিলে কত হচ্ছে? আমরা 2,650 থেকে আমরা 2,650 থেকে আমরা কত বাদ দেবো? 2,181 টাকা বাদ দেব। কত হচ্ছে? 10 থেকে 1 বাদ কত হচ্ছে? 9। এখানে 4, 14 থেকে 8 বাদ কত হবে? 6। আর এখানে 5 থেকে 1 বাদ কত হচ্ছে? 4। কত হবে? 469 টাকা। কত টাকা কমবে? মাসিক খরচ কমবে। যেহেতু আগে বেশি খরচ হতো আর এখন কিন্তু কম খরচ হচ্ছে। তাহলে কত টাকা কম খরচ হচ্ছে? 469 টাকা কম খরচ হচ্ছে। 469 টাকা। ঠিক আছে? 469 টাকা। তাহলে এক্ষেত্রে মাসিক খরচ কমবে। এখানে তোমাদের যেহেতু রয়েছে দেখো, এখানে খরচ কতটা কমবে বলা হয়েছে।
দেখো প্রশ্নের মান দেখো যে মোট, তাহলে মোট মাসিক খাই খরচ কত বাড়বে অথবা কমবে হিসাব করি। এখানে শুধু খাই খরচ বলা হচ্ছে, খাই খরচ ও অন্যান্য খরচ মিলে মোট হবে, বুঝেছে? এখানে শুধু খাই খরচ হবে না, এখানে হবে কি খাই খরচ ও অন্যান্য খরচ, মোট খরচ কতটা বাড়বে বা কমবে বলা হচ্ছে যে 669 টাকা কমবে, মোট খাই খরচ ও অন্যান্য খরচ। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা হচ্ছে, দুইয়ের দিকে দেখো, দুটি সংখ্যার গসাগু 145 এবং লসাগু এত এদের মধ্যে একটি সংখ্যা 775 হলে অন্যটি কত হবে হিসাব করে লিখি। চলো এর অ্যান্সারটা আমরা খুব দ্রুত করে ফেলি। এক্ষেত্রে আমরা একটা সূত্র জানি। কী সূত্র? আমি আগের মডেল স্কুলগুলোও তো করে রেখে দেখেছি। তাহলে লসাগু গসাগুর মান দেওয়া রয়েছে দুটি সংখ্যার এবং তাদের একটি সংখ্যা হচ্ছে 775। তাহলে অপর সংখ্যাটা বের করতে হলে কী করতে হবে? অন্যটি দেখো, একটি সংখ্যা ও অন্য সংখ্যা দেখো আমরা জানি একটি সংখ্যা লিখবে, আমরা জানি একটি সংখ্যা গুণিতক অন্য সংখ্যা বা অপর সংখ্যা সমান লসাগু গুণিতক গসাগু। আশা করি তোমরা এই সূত্রটা প্রত্যেকে জানো। এবার কার কি মান রয়েছে সেই মানগুলো বসিয়ে দাও, গসাগু কত, লসাগু কত, আর একটি সংখ্যার মান কত সেগুলো বসিয়ে দাও। তাহলে দেখো একটি সংখ্যা রয়েছে কত হবে, একটি সংখ্যা 725 রয়েছে, আর অপর সংখ্যা বা অন্য সংখ্যা দেওয়া নেই, সেটা কিন্তু বের করতে হবে। লসাগু কত রয়েছে? 2175 রয়েছে, আর গুণিতক গসাগু কত রয়েছে? 145। বা এবার আমরা অপর সংখ্যা বের করব। তাহলে অপর সংখ্যা সমান বা অতএব দিতে পারো, অতএব অপর সংখ্যা বা অন্য সংখ্যা, অপর সংখ্যা সমান কত হবে? এই টোটাল রাশির সঙ্গে আমরা এই রাশিটা ভাগ করব। 2175 গুণিতক 145 বাই কত হচ্ছে? 725 কত হলো? এবার আমরা কাটাকাটি করব। দেখো আমরা এটা 25 × 3 = 75 হচ্ছে, দেখো আমরা 5 দ্বারা বিভাজ্য করব। দেখতে পাচ্ছি আমরা 25 দ্বারা এটা হবে না, 5 দ্বারা কেটে নিই। তাহলে 5 2 × 10 আর 4 45, 5 9 45 হচ্ছে। আচ্ছা 5 × 5 2 22, 5 4 20, 2 25, 5 5 25, 145 হচ্ছে। এবার 145 হচ্ছে, এইটাও 5 দ্বারা বিভাজ্য করব। তাহলে 5 2 × 10 5 9 45, আর এটাও 5 দ্বারা বিভাজ্য করব। 5 2 × 5 4 20, আর 1 17, 5 3 15, 15 16 17 2 25, 5 5 25 কত হচ্ছে? 29 আর 29 কেটে গেল, কত হচ্ছে? কত পড়ে থাকলো? অপর সংখ্যা কত হবে? 435 হচ্ছে। অপর সংখ্যা কত পেলাম আমরা? 435 পেলাম। দেখো অতএব অপর সংখ্যার সংখ্যা কত হলো? 435। বোঝা গেছে কাটাকাটিটা অবশ্যই তোমরা আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা হচ্ছে? পরের প্রশ্ন কী বলা হচ্ছে দেখো, লাল, সবুজ ও নীল আলো জ্বলে এমন 3টি এলইডি বাতির কাছে এলইডি বাতি আছে। লাল বাতি একবার জ্বলার সঙ্গে সঙ্গে নিভে যায়, আর 16 সেকেন্ড পর তার 16 সেকেন্ড লাল বাতি একবার জ্বলার পর নিভে গেছে, তার 16 সেকেন্ড পর কিন্তু আবার জ্বলে ওঠে। এই একইভাবে সবুজ বাতি 20 সেকেন্ড পরপর বা অন্তর, আর নীল বাতি 40 সেকেন্ড অন্তর পরপর জ্বলে। এটা 16 সেকেন্ড, এটা 20 সেকেন্ড, এটা 40 সেকেন্ড অন্তর বা জ্বলে। 3টি বাতি একসঙ্গে জ্বলার পর ঠিক কতক্ষণ পর আবার জ্বলবে? আমরা এক্ষেত্রে কী করবো? 3টি বাতিকে আমরা প্রথমে কী করবো? লসাগু করে ফেলবো। কেমন? লসাগু মানটা কিন্তু সেকেন্ডে বেরোবে। তাহলে এবার করবো আমরা, তাহলে বলা হচ্ছে গিয়ে 3টি বাতি একসঙ্গে জ্বলার ঠিক কতক্ষণ পর আবার জ্বলবে। তাই এক্ষেত্রে আমরা 3টি বাতিকে আমরা একসঙ্গে লসাগু করব। কত হচ্ছে? 20 আর হচ্ছে 20 আর প্রথম 16 আছে, 16 20 আর হচ্ছে 40 আমরা কিন্তু লসাগু করব। কত হচ্ছে? লসাগু 2 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 2 আসছে 16, আর 2 10 20, আর 2 2 4, আর 2 0 0 20 কত হচ্ছে? 2 4 8, 2 5 10, আর 2 10 20 কত হচ্ছে? আবার 2 দ্বারা বিভাজ্য হবে, 2 2 4, 5 2 5 10 কত হচ্ছে? আবার লসাগু করবে 5 দিয়ে, 2 করতে 2, 5 একে 5, 5 একে 5 কত হলো? অতএব লসাগু কত হলো? লসাগু সমান কত হলো? 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 5 কত হলো? 5 2 10, 10 2 20, 20 2 40, 40 2 কত হচ্ছে?
80, 40 দুগুণে কত হচ্ছে 80। সে একক কী ছিল, সেকেন্ডে ছিল, প্রতিটি রাশি কিন্তু সেকেন্ডে ছিল, কত হবে 80 সেকেন্ড হলো। তাহলে 80 সেকেন্ড হলো, তাহলে 80 সেকেন্ড পর লিখবে অতএব 80 সেকেন্ড পর বাতি তিনটি, এলইডি বাতি, এলইডি লাইট লিখতে পারো, বাতি তিনটি আবার একসঙ্গে জ্বলবে। আর 80 সেকেন্ড সমান কত হচ্ছে, 80 সেকেন্ড এখানে লেখা উচিত ছিল, এখানে লিখবে 80 সেকেন্ড সমান কত হচ্ছে, 80 সেকেন্ড সমান কত হচ্ছে, আমরা জানি 80 সেকেন্ড 60 মিনিটে যদি 60 সেকেন্ডে যদি 1 মিনিট হয়, তাহলে এখানে 60 সেকেন্ড পাচ্ছি, অর্থাৎ 1 মিনিট কত হচ্ছে 80 সেকেন্ড মানে কি হয়, তো কত হবে, তাহলে 1 মিনিট 20 সেকেন্ড, কত হচ্ছে 1 মিনিট 20 সেকেন্ড, 1 মিনিট 20 সেকেন্ড, বুঝেছে? 1 মিনিট 20 সেকেন্ড। চলো আমরা পরের প্রশ্ন দেখি। আমরা পরের প্রশ্ন কী বলা হচ্ছে, যে দেখো 20 জন বন্ধু পছন্দের ফল কী বলেছে, পছন্দের ফল বা ফ্রুটস এর তালিকা দেওয়া হলো। ফলের নাম হচ্ছে আপেল, পেয়ারা, কলা, আম, বেদানা, আর বন্ধুর সংখ্যা হচ্ছে 3, 2, 6, 4, 5। বলছে এই তথ্য থেকে একটি স্তম্ভচিত্র বানাও। তাহলে তোমরা স্তম্ভচিত্রটা বানাতে পারবে, আগে অনেকেই প্র্যাকটিস করেছো, এইটা আর আমি করে দেবো না, তোমরা কীভাবে করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা স্তম্ভচিত্র অঙ্কন করবে স্কেল পেন্সিলের সাহায্যে, কেমন? স্তম্ভচিত্র অঙ্কন করলে এইভাবে স্তম্ভচিত্র অঙ্কন করবে। এককগুলো খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। তাহলে স্তম্ভচিত্র অঙ্কন করবে কীভাবে বলা আছে, তাহলে আপেল, আচ্ছা বন্ধুর সংখ্যা আছে সর্বোচ্চ কত আছে, 6 জন আছে। তোমরা লেখো 1 একক সমান কি, 1 জন ধরতে পারো, 1 একক সমান কত হবে, 1 জন বন্ধু। তাহলে তারপরে এরকম কটা আছে, 6টা একক করবে, 6টা রাশি করবে, 6টা রাশি 1, 2, 3, 4, 5, 6 আর একটা বাড়িয়ে দেবে, ঠিক আছে? তাহলে প্রতিটি এককের মান করো, এখানে কত হচ্ছে, একটা 1 একক সমান 1 জন বন্ধু, 1 জন বন্ধু, বুঝেছে? তাহলে সর্বোচ্চ 6 আছে, তাহলে এখানে কত হচ্ছে 1 জন বন্ধু, 1, 2, 3, 4, 5, 6। তাহলে আপেলের পরিমাণ হচ্ছে, আপেল কতজন খাবে, আপেল কতজন বন্ধু খাবে, 3 জন বন্ধু খাবে, এইখানে 3 হবে, এইখানে 3 জন বন্ধু। তোমরা একটা স্কেল দিয়ে নির্দিষ্ট একক, কিন্তু এই দূরত্ব কিন্তু সবসময় মনে রাখবে, এই দূরত্ব কিন্তু সর্বদা সমান যেন হয়, দূরত্ব কিন্তু স্কেল দিয়ে মেপে নেবে, কিন্তু দূরত্ব কিন্তু সর্বদা সমান যেন হয়। কটা আছে, 1, 2, 3, 4, 5, আপেল, পেয়ারা, কলা, আম, বেদানা। তো এটা হচ্ছে তোমার কি হচ্ছে, এটা আছে আপেল, তা আপেল হচ্ছে, পেয়ারা, একই নির্দিষ্ট দূরত্বে কিন্তু তোমরা লিখবে, একই নির্দিষ্ট দূরত্বের স্তম্ভচিত্রগুলো ভালো করে অঙ্কন করবে, স্কেলের রেখা দিয়ে বা সেন্টিমিটারের স্কেল দিয়ে তোমরা কিন্তু এই মানগুলো তোমরা বসাবে, ঠিক আছে? একই দূরত্বে 1, 2, 3, 1, 2, 3, 4 আর হচ্ছে 5। তাহলে কি বলছে, এটা যদি আপেল হয়, আপেল, এটা পেয়ারা, এটা হচ্ছে কলা, আর এটা হচ্ছে আম, এটা হচ্ছে বেদানা। তাহলে পেয়ারা কত বলছে, পেয়ারা বলছে 2 জন বন্ধু খাবে, 2 কোথায় আছে, এখানে 2 আছে, এই সোজা তোমরা কি 2টা বর্ধিত করবে স্কেল দিয়ে, 2 জন বন্ধু। আবার লিখবে কলা কতজন আছে, কলা 6 জন বন্ধু খাবে, 6 কোথায় আছে, একদম শীর্ষে 6 পাঠিয়ে দেবে, একদম কলা আছে শীর্ষে, মেকে যাচ্ছে, তোমরা স্কেল দিয়ে ভালো করে টানবে। বলা আছে কি, তারপরে আম কতজন, 4 জন বন্ধু খাবে, আম 4 জন বন্ধু খাবে, এই সোজা আম 4 জন বন্ধু খাবে, তো স্কেল দিয়ে ভালো করে টানবে। আর বেদানা বলছে 5, এখানে 5 আছে, অর্থাৎ এই সোজা 5 হবে, এভাবে 5। তাহলে এইভাবে তোমরা স্তম্ভচিত্র অঙ্কন করবে, স্কেল দিয়ে করবে, কেমন? একটা যেন না বেঁকে যায়, আর প্রতিটা একক কিন্তু একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের জন্য থাকে, সেটা তোমরা সেন্টিমিটার স্কেল দিয়ে তোমরা ভালো করে অঙ্কন করবে। একক লিখবে কি, তাহলে 1 একক সমান কত হবে, 1 একক সমান 1 জন বন্ধু, উপরের দিকে লিখে দেবে, বুঝেছে? 1 জন বন্ধু। আর নিচে লিখবে কি, ফলের নাম, নিচে লিখবে কি, ফলের নাম লিখে তোমরা এরকম তীর চিহ্ন টেনে দেবে। আর এই দিক দিয়ে কি করবে, এদিকে হচ্ছে বন্ধুর সংখ্যা, এদিকে কি তীর চিহ্ন কি দিয়ে কি লিখবে, বন্ধুর সংখ্যা লিখবে, এই তীর চিহ্ন দিয়ে কি করবে, বন্ধুর সংখ্যা দেবে, বন্ধুর সংখ্যা,
বন্ধুর সংখ্যা দিয়ে দিলে এইভাবে তোমরা কিন্তু এই স্তম্ভ চিত্রটা অঙ্কন করবে, বুঝেছো? চলো পরের প্রশ্নতে কী আছে, পরের প্রশ্ন কী বলা হচ্ছে দেখো। পরের প্রশ্ন বলা হচ্ছে 5 দাগের প্রশ্ন, 5000 এর নিকটতম কী বলা আছে, 5000 এর নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো। তাহলে 5000 এর নিকটতম দুটি অখণ্ড পূর্ণ সংখ্যা নির্ণয় করব। চলো আমরা নির্ণয় করি। 5000 এর নিকটতম পূর্ণবর্গ দুটি, 5000 এর নিকটতম দুটি পূর্ণবর্গ সংখ্যা যদি বের করি, 5000কে আমরা কি ভাগ পদ্ধতি বর্গমূল করার চেষ্টা করব। আমরা 5000 দিয়ে আমরা কি ভাগ করব, শেষ থেকে দুটো করে সংখ্যা নিচে দাগ দেব। 50 কোন বর্গের নাম তাই কাটবে বলো তো? 4 ছাড়া 16, 5 5 25, 6 6 34, 7 7 49, 7 7 কত হচ্ছে 7 7 49, 4 9 49। আর কত নামলো? 1 নামলো, 100 নামলো। এক্ষেত্রে হলো 7 আছে, 7-এর ডবল করলে কত হবে? 14 হচ্ছে। কত হচ্ছে? 14। আর একটা শূন্য বসালে কি হচ্ছে, যদি 140 শূন্য কত হয়, তাহলে শূন্য হচ্ছে কত নামলো? 100 নামলো, 100। তাহলে কত হচ্ছে? এই 100 আমরা যদি বাদ দিই তাহলে 4000, তাহলে 4000 কী বলা হচ্ছে? 4000 7 7 49 শূন্য 4 আমরা 100 যোগ করলে হয়ে যাবে। কত হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যদি 1 বের করি সেক্ষেত্রে মানটা কীরকম হবে? তাহলে আমরা কী করবো? 5000 থেকে অতএব কী করব? অতএব 5000 এর পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা সমান কত লিখবে? 5000 থেকে এই 100টা তোমরা বাদ দেবে। তাহলে 5000 থেকে আমরা কি করব? 100 বাদ দেব। বাদ দিলে কত হচ্ছে? বাদ দিলে এখানে 4900 হচ্ছে। 4900 4900 একটি পূর্ণবর্গ সংখ্যা। এটা পূর্ববর্তী সংখ্যা কত হলো? 70। 70-এর অতএব 70-এর বর্গ কত হলো? 70-এর বর্গ সমান কত হবে? 4900। দেখো এবং লেখো এবং এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হবে কত হবে? তাহলে 70-এর বর্গ যদি 4900 হয়, এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে 71-এর বর্গ। তাহলে 71-এর বর্গ যদি হয় আমরা কি করব? তাহলে 71কে 71 দিয়ে আমরা কি করব? গুণ করব। তাহলে 71 হলো 7 একে 7 হলো 7 7 49 হলো। কত হলো? 1 7 7 14 4 হাত হলো 1 9 এর 10 0 হাত 1 4 কে 5 5041। কত হচ্ছে? 5041। তাহলে এই দুটো সংখ্যা কিন্তু 50-এর নিকটতম দুটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 50-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা কি পেলাম আমরা? একটা 9900 পেলাম, আর একটা হচ্ছে 5041 পেলাম, 5041 পেলাম, বুঝেছ? তাহলে লিখবে অতএব 5000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা দুটি হলো কত হবে? 4900 একটা হবে আর 5041 একটা হবে, বুঝেছে? দুটি। চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন কি বলা হচ্ছে? পরের প্রশ্ন বলা হচ্ছে যে দেখো 6 দাগের প্রশ্ন আমরা চলে এলাম। 6 দাগের প্রশ্ন কি বলেছে? 5টি ডাক টিকিট মিকি এবং চিকির মধ্যে 8:5 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। এরপর মিকি কটি ডাক টিকিট হ্যাঁ ঠিক বলেছে। মিকি কটি ডাক টিকিট চিকিকে দিলে তাদের কাছে সমান সংখ্যক ডাক টিকিট থাকবে। চলো কি বলেছে? যে 52টি ডাক টিকিট মিকি এবং চিকির মধ্যে কত অনুপাতে বলা হলো? 8:5 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। এরপর মিকি কটি ডাক টিকিট চিকিকে দিল তাদের কাছে আর সমান সংখ্যক টিকিট থাকবে। কতগুলি মিকি কটি ডাক টিকিট চিকিকে দিলে
তাদের কাছে সমান সংখ্যক ডাক টিকিট থাকবে। তাহলে এবার আমরা কী করব, প্রথমে মিকি এবং চিকি কতগুলো করে এই অনুপাতে 8:5 অনুপাতে এই 52টি ডাক টিকিটের মধ্যে কে কতগুলো পাবে সেটা আমরা ভাগ করব। 8 মানে কি 8:5 মানে কত হবে, মিকি বেশি পাবে চিকির তুলনায়, তো কতগুলো বেশি পাবে আর চিকি বা কত পাবে সেটা আমরা অনুপাতের মাধ্যমে আমরা নির্ণয় করব। চলো তাহলে মিকি ও চিকির মোট লেখো। তাহলে মিকি ও চিকির প্রাপ্ত ডাক টিকিটের অনুপাত, মিকি ও চিকির প্রাপ্ত ডাক টিকিটের অনুপাত 8:5 আছে। বেশ 8:5। এবার লেখো কতগুলোর মধ্যে 52টি লেখো। 52টি ডাক টিকিটের মধ্যে মিকির প্রাপ্ত ডাক টিকিট 52টি ডাক টিকিটের মধ্যে মিকি পাবে কতগুলো, দেখো মোট কতগুলোর মধ্যে 8 আর 5 কত হবে, 8 5 কত হচ্ছে, 8 5 13, 13টির মধ্যে মিকি কতগুলো পাবে, 8টি পাবে। অর্থাৎ 13টির মধ্যে কত পাবে, 8টি যদি পায় তাহলে এক্ষেত্রে কতগুলোর মধ্যে, 52টির মধ্যে। তাহলে 52টির মধ্যে কতগুলো পাবে, গণিতক 52। তাহলে আমরা কি করব, আমরা 13 4 52, 13 4 52 করছে, 8 4 32 কতগুলো পাবে, তাহলে মিকি কতগুলো পাবে, 32টি পাবে। এবং এই 52টি ডাক টিকিটের মধ্যে চিকি কতগুলো পাবে, তো 52টি ডাক টিকিটের মধ্যে চিকি পাবে কত হচ্ছে, তাহলে পরেরটা ছিল চিকি 5 আর 13টির মধ্যে 5টি চিকি পেয়েছে, তাহলে 13টির মধ্যে 5টি কী পেয়েছে, চিকি পেয়েছে, ইন্টু কতগুলোর মধ্যে, 52টির মধ্যে। তাই মোট কত হবে, 13 4 52, 4 আর 5 গুণিতক 4, 5 4 কত হবে, 20। তাহলে 20টি পেলো, কত পেলো, 20টি। চিকি কতগুলো পেয়েছে, 20টি পেয়েছে। তাহলে দেখো যদি সমান সংখ্যক হয়, যদি আমরা সমান সংখ্যক যদি করি এক্ষেত্রে হবে, তাহলে কতগুলোকে হবে, তাহলে প্রত্যেকে কতগুলো করে পাবে, এখানে বলা হচ্ছে অ্যান্সার বলা হচ্ছে তোমাদের অ্যান্সার হবে, দেখো মিকি কতগুলো দেখতে পাচ্ছি আমরা, মিকি বেশি পেয়েছে 32টি ডাক টিকিট পেয়েছে, আর চিকি পেয়েছে কত, 20টি। দেখো সমান সংখ্যক যদি হয় তাহলে 32 থেকে যদি 20 বাদ দিই কত হচ্ছে, 12টি হচ্ছে, এই 12টি সমান সংখ্যক হবে। তো এই 12টিকে যদি আমরা প্রত্যেককে 6টি করে পাই তাহলে সমান সংখ্যক হবে। তাহলে এক্ষেত্রে কী করবো আমরা, তাহলে মিকি কি বলবে, অতএব মিকি চিকিকে কত করবে, তাহলে 32 বিয়োগ 20, তাহলে ভাজিতক 2 সঙ্গত হবে। তাহলে অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে 32 থেকে যদি আমরা 20 বাদ দিই কত হচ্ছে, 12 হচ্ছে, 12কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 জন আছে, প্রত্যেকে সমানভাবে ভাগ করবো, 2 আছে, তাহলে কত হবে তোমার 6টি হয়ে যাবে, কত 6টি। তাহলে মিকি চিকিকে 6টি ডাক টিকিট দেবে, ডাক টিকিট কত হবে, দেবে, বুঝছো, তাহলে 6টি ডাক টিকিট দেবে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, পরের প্রশ্ন কি বলা আছে, দেখো পরের প্রশ্ন কি বলা হচ্ছে, দেখো 7 প্রশ্ন, পিকু একটি পিচবোর্ডের বাক্স বানিয়েছে, সে এমনভাবে ওই বাক্সে কতগুলি পরাকার খোপ রেখেছে যাতে খোপগুলিতে যতগুলি সারি বলা হচ্ছে, যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি খোপ আছে। পিকুর বন্ধু টিকু প্রতি খোপে একটি খোপে 5 টাকার মুদ্রা ও অপরটি খোপে 2 টাকার মুদ্রা ও একটি খোপে 1 টাকার মুদ্রা আছে, সমান সংখ্যক ডাক টিকিট রাখলো, এতে ওই বাক্সে মোট 1152 টাকা হলো। বাক্সের প্রতি সারিতে কতগুলি খোপ আছে হিসাব করে লিখি। চলো আমরা এই প্রশ্নের সমাধানটা করে ফেলি। লেখো, প্রথমে লেখো পিকু, বা লেখো প্রথমে প্রতিটি খোপে রাখা
খোপে রাখা পিকুর মোট টাকার পরিমাণ সমান কত হচ্ছে 5 + 2 + 1 টাকা সমান কত হচ্ছে সমান 8 টাকা সমান 8 টাকা। এরপর লেখো অতএব মোট খোপের সংখ্যা বলা হয়েছে, তাহলে মোট খোপ যদি বের করতে হয় তাহলে অতএব মোট খোপ হবে কত বের করতে হলে মোট খোপের পরিমাণ সংখ্যা মোট খোপের সংখ্যা কত হচ্ছে মোট খোপের সংখ্যা 1152কে আমরা 8 দিয়ে ভাগ করব। কত হচ্ছে 8 একে 8 কত হচ্ছে 3 35 8 4 32 আর 3 32 8 4 32 কত হবে 144টি। এরপর লিখবে অতএব প্রতি সারিতে মোট খোপের সংখ্যা হবে অতএব প্রতি সারিতে মোট খোপের সংখ্যা কত হবে সংখ্যা সমান বর্গমূল করবে 144 বর্গমূল করতে হলে তোমরা লসাগু করবে 144কে লসাগু করো কত 2 7 আর 2 2 3 1 6 36 2 1 8 2 9 আর 3 3 কত পেলাম আমরা তাহলে কত হচ্ছে 2 × 2 × 2 × 2 গুণিতক 3 × 3 সমান কত হচ্ছে দুটো করে সংখ্যা হলে বর্গ করো 2 এর বর্গ গুণিতক আবার দুটো 2 2 এর বর্গ গুণিতক আবার দুটো 3 3 এর বর্গ কত হচ্ছে 2 × 2 × 3 কত হবে 3 × 6 6 × 12 12টি। তাহলে অতএব অ্যান্সার কি হবে অতএব বাক্সে লেখো বাক্সে প্রতি সারিতে 12টি খোপ আছে। বুঝছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা হচ্ছে দেখো যে 4-এর দিকে চলে এলাম আমরা। একটি সমবাহু ত্রিভুজের 3টি বাহু সমান হয়েছে কিনা জানার জন্য তুমি জ্যামিতি বাক্সের যে যন্ত্রটি ব্যবহার করবে সেটি হলো কোন যন্ত্র? কাঁটা কম্পাস না সেট স্কোয়ার না ইরেজার না চাঁদা? দেখতে পাচ্ছি আমরা সমবাহু ত্রিভুজের 3টি বাহু সমান হয়েছে কিনা তা জানার জন্য তুমি জ্যামিতি বাক্সে কাঁটা কম্পাস ব্যবহার করবে। কাঁটা কম্পাস ব্যবহার করবে, বুঝেছো? কিন্তু সেট স্কোয়ার দিয়ে সম্ভব নয়, ইরেজার দিয়ে বা চাঁদা দিয়ে সম্ভব নয়, কাঁটা কম্পাস দিয়ে করা সম্ভব হবে। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা। 4-এর দিকে বলেছে 5 সেমি ব্যাসার্ধের বৃত্ত আঁকতে যে যন্ত্র ব্যবহার করা হবে 5 সেমি ব্যাসার্ধের বৃত্ত আঁকতে যে যন্ত্র ব্যবহার করব তা হলো স্কেল, চাঁদা, পেন্সিল কাঁটা না পেন্সিল কম্পাস? এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? এর মধ্যে পেন্সিল কম্পাস সঠিক উত্তর হবে, তাই না? তাহলে 5 সেমি আমরা যদি একটা স্কেল দিয়ে টেনে ফেলি যে এর মাপটা কিন্তু নিয়ে আমরা বৃত্ত অঙ্কন করতে হবে, সেক্ষেত্রে কোনটা প্রয়োজন হবে? পেন্সিল কম্পাসের প্রয়োজন হবে। চলো প্রশ্ন দেখি আমরা। 130 ডিগ্রি কোণ হলো কি কোণ? আমরা জানি 90 থেকে 180-র মধ্যে যত কোণ আছে সবগুলো কি কোণ হয়? স্থূলকোণ হয়। কি কোণ হবে? স্থূলকোণ। অপশন নাম্বার বি সঠিক উত্তর, স্থূলকোণ। 90-এর কম হলে সূক্ষ্মকোণ, 90-এর বেশি এবং 180-র কম হলে কি হয়? স্থূলকোণ হয়। আর 180 সরলকোণ আর 90 হচ্ছে সমকোণ, আর 180-র পর হচ্ছে গিয়ে সমস্ত রাশিগুলো হচ্ছে সমস্ত কোণ হচ্ছে প্রবৃদ্ধ কোণ হয়, প্রবৃদ্ধ কোণ। চলো প্রশ্ন থেকে আমরা একটি ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি। একটি ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি। ত্রিভুজটি কী হবে? দেখো কোণ সমান হলে বাহু নিশ্চয়ই সমান হবে। এক্ষেত্রে কী হবে? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। একটি ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি। আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি করে হয়। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত হয়? 60 ডিগ্রি করে হয়। তাহলে 60 ডিগ্রি করে হলে সেই ত্রিভুজটি কত হবে? সমবাহু ত্রিভুজ আমরা জানি অবশ্যই। চলো প্রশ্ন থেকে আমরা 5 থেকে চলে এলাম আমরা।
একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত কত হবে? আমরা জানি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয় তার প্রতিটি কোণ সমকোণী হলে একটা কোণ সমকোণ হবে 90 ডিগ্রি আর অপর দুটো সূক্ষ্মকোণ। সেই দুটো কোণ সমকোণী সমদ্বিবাহু মানে কি দুটি বাহু সমান অর্থাৎ লম্ব আর ভূমি সমান হলে তার সন্নিহিত কোণ দ্বয় অর্থাৎ তার সূক্ষ্মকোণ দুটি কী হয়? সমান হবে। তাহলে একটি কোণ 90 ডিগ্রি বাদ চলে গেলে আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হচ্ছে? 180 ডিগ্রি। সুতরাং কত হচ্ছে? 180 থেকে 90 বাদ দিলে 90 আর এই 90 হবে দুটি সূক্ষ্মকোণের যোগফল আর তারা সমান হবে যেহেতু দুটি বাহু সমান আছে সুতরাং কী হবে? প্রতিটি কোণের মান কত হবে? প্রতিটি কোণের মান কত হবে? 45 ডিগ্রি করে হবে। তাহলে কী হবে? আমরা যদি অনুপাতে প্রকাশ করি সেক্ষেত্রে কী হবে? অনুপাতে প্রকাশ করলে সেক্ষেত্রে হবে কি? আমরা দেখো 45 ডিগ্রি ইস টু 90 ডিগ্রি ইস টু 45 ডিগ্রি। তাহলে 45 থেকে 45, 45 থেকে 90, 45 থেকে 45 কত হচ্ছে? 1:2:1 কত হবে? 1:2:1 অপশন নম্বর এটা সঠিক উত্তর হবে। তাহলে 1:2:1 অপশন নম্বর এ সঠিক উত্তর। হয়ে গেছে? বেশ, চলো পরের প্রশ্ন দেখি আমরা 5-6 থেকে প্রশ্ন। 3টি সমরেখ বিন্দু যোগ করে পাওয়া যায় কি কোণ? সমরেখ অর্থাৎ একটি সমান রেখায় অবস্থিত বিন্দু অর্থাৎ কী হবে? 3টি সমরেখ বিন্দু যোগ করে পাবো কত হবে? একটি ত্রিভুজ, একটি সরলরেখা, দুটি সরলরেখা, একটি সরলরেখা আর 3টি সরলরেখা। এর মধ্যে কোনটা সঠিক হতে হবে? একটি সরলরেখা পাবো, একটি সরলরেখা। আমরা সমরেখ বিন্দু বলতে বুঝি কি? সমরেখ বিন্দু বলতে যে একটি নির্দিষ্ট সরলরেখার উপর যদি বা একই নির্দিষ্ট সরলরেখার উপর যদি 3টি বিন্দু অবস্থান করে 3 বা 3-এর বেশি বিন্দু অবস্থান করে একটি সরলরেখার উপরে তখন তাকে কী বলে? সমরেখ বিন্দু বলবো। আর একটি রেখার উপর সমান দৈর্ঘ্যের বা সমান রেখার যে সরলরেখাংশ বা অঙ্কন করব তাকে বলবো কি? সমরেখ বিন্দু। বুঝেছো? তাহলে কী হবে? একটা সরলরেখা পাবো। কী হবে? অপশন নম্বর সিটা সঠিক উত্তর, একটি সরলরেখা। চলো পরের প্রশ্ন থেকে আমরা 7 দাগের প্রশ্ন। কোন জ্যামিতিক চিত্রটি প্রতিসম নয়? দেখতে পাচ্ছি প্রতিসম হবে কি কোনটা? কোনটা প্রতিসম হবে ভালো করে লক্ষ্য রাখো। প্রতিসম নয় কিন্তু এটা কিন্তু প্রতিসম হবে। প্রতিসম এটা হবে আর এটা কিন্তু প্রতিসম নয় বলেছে। এটা কিন্তু প্রতিসম হবে। এটা কিন্তু দেখতে পাচ্ছি ঠিক কোন দিকে প্রতিসম হবে তা আমরা বুঝতে পারছি না প্রতিসম কোন দিক দিয়ে হবে। এটা কিন্তু এই লাভ চিহ্নটাও অবশ্যই হবে আর এই চিহ্নটাও অবশ্যই প্রতিসম হবে। বুঝেছো? তাহলে দেখতে পাচ্ছি আমরা প্রতিসম নয় কিন্তু এটা হবে, এটা হবে, সির হবে আর ডি হবে। কোনটা হবে না? প্রতিসম কিন্তু এই চিহ্নটা হবে না। প্রতিসম কিন্তু বিটা কিন্তু ভুল। বুঝেছে? পরের প্রশ্ন দেখো, অ্যাম্বুলেন্স শব্দের মোট প্রতিসম অক্ষের সংখ্যা কত হবে? অ্যাম্বুলেন্সের মোট শব্দের মোট প্রতিসম অক্ষরের সংখ্যা হচ্ছে বলা আছে। এ কিন্তু প্রতিসম এম, প্রতিসম বি নয় কিন্তু বি হবে না, বি হবে না, ইউ হবে, এল হবে না, এ হবে, এন কিন্তু হবে না, দেখতে পাচ্ছি। আর হচ্ছে সিও হবে না আর ইও হবে না। কতগুলো হবে দেখতে পাচ্ছি? আমরা মোট 5টি হবে দেখতে পাচ্ছি। 1, 2, 3, 4, 5। এইটা হবে এই দিক দিয়ে হতে পারে। বুঝেছে? এইটা হতে পারে অর্থাৎ 5টি দেখতে পাচ্ছি আমরা। এন হবে না, সি হবে না, এইটা হবে। কোনটা আছে? এ হচ্ছে, এম হচ্ছে, ইউ হচ্ছে, এ হচ্ছে, তারপরে আছে এন, সি হবে না, ই হবে। বুঝেছো? কতগুলো হলো? 1, 2, 3, 4, 5। কত হবে? 5টি হবে। অপশন নম্বর ডি সঠিক উত্তর, 5টি। বুঝেছো? পরের প্রশ্ন দেখো, M1 আর M2 দর্পণের চিত্রের প্রতিবিম্ব যেমন দেখাবে সেটি খাতায় আঁকো। দেখো M1 আর M2, M1 কোনটা আছে? M1 এটা আর M2 এটার মিরর বা দর্পণ আর এর প্রতিবিম্ব কেমন হবে সেটা আমাদেরকে চিত্রে অঙ্কন করতে হবে। তাহলে চলো আমরা একটা চিত্র অঙ্কন করে ভালো করে লক্ষ্য রাখবে। এটা কি যেন উল্টো হবে, এর সাইডটা তার বিপরীতমুখী হবে। তাহলে M1 M2 মিরর এর দিকে বলা হচ্ছে কি M1 M2 মিরর বা দর্পণের চিত্রের প্রতিবিম্ব যেমন দেখাবে সেটি খাতায় লেখো। কিন্তু এটা কিন্তু উল্টো দিকে হবে, মুখটা কিন্তু সামনে থাকলে কিন্তু এর কিন্তু উল্টো দিকে, এইদিকে মুখ থাকবে। কোন দিকে? এইদিকে। এটা কি এর পিছন প্রান্তটা এই দিক দিয়ে ঘুরে দাও আর মুখটা কিন্তু মিররের দিকে করে দাও। এরকম প্রতিবিম্বটা অবশ্যই এরকম পড়বে। বোঝা যাচ্ছে? এর সামনাসামনি হবে। বোঝা যাচ্ছে? ও ঘুরে গিয়ে সামনাসামনি হবে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। M1 x হয়ে গেছে আর এক্স এর দিকে অনেকগুলি বৃত্তের একটি কেন্দ্র থাকলে ওই বৃত্তসমূহকে কি বলা হবে? অনেকগুলি বৃত্তের একটি কেন্দ্র থাকলে ওই বৃত্তসমূহকে, তাহলে কি বলা হচ্ছে ভালো করে বোঝো। বৃত্তের একটি কেন্দ্র থাকলে ওই বৃত্তসমূহকে
বুঝেছে? দেখো এই বৃত্তটা মনে করো, এই বৃত্তের যদি একটি কেন্দ্র থাকে, আর কেন্দ্র যদি থাকে সেক্ষেত্রে কী হবে বলো তো? এই কেন্দ্রে হবে সমকেন্দ্রিক বৃত্ত হবে। এক্ষেত্রে হবে অনেকগুলি বৃত্তের একটি কেন্দ্র। দেখো একটি যদি কেন্দ্র করি, দেখি কেন্দ্র করে, এই কেন্দ্রকে কেন্দ্র করে যখন একাধিক বৃত্ত অঙ্কন করব, তাই কী বলবো? তাকে সমকেন্দ্রিক বৃত্ত বলবো। কী বলবো? সমকেন্দ্রিক বৃত্ত। একটা বিন্দু বা একটা কেন্দ্রকে কেন্দ্র করে যখন একাধিক বৃত্ত অঙ্কন করব, তাই কী বলবো? সমকেন্দ্রিক বৃত্ত বলবো। বুঝেছো? চলো পরের প্রশ্ন কী বলা আছে? যে একটি বৃত্তের ব্যাসার্ধ বলা আছে, একটি বৃত্তের ব্যাসার্ধ বলা আছে 7 সেমি। তার তার বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত? আমরা জানি বৃহত্তম জ্যা মানে কি? ব্যাস। বৃহত্তম জ্যা মানে কি হয় জানি আমরা? ব্যাস জানি। ব্যাস, সেই ব্যাসের দৈর্ঘ্য কত হবে? আমরা জানি ব্যাসার্ধকে যদি ব্যাস করি সেক্ষেত্রে কী হবে? 2 দিয়ে গুণ করবো, তাহলে 7 দুগুণে কত হবে? 14 হবে। কত হবে? 7 দুগুণে কত হবে? 7 দুগুণে 14 হবে। কত সেমি হবে? 14 সেমি। 14 সেমি। ঠিক আছে? তোমরা এই একক অবশ্যই দেবে। তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ হবে ব্যাস। ঠিক আছে? তাহলে কত হবে? 7 দুগুণে 14 হবে। তাহলে চলো 12 দাগের প্রশ্ন দেখি। ও কেন্দ্রবৃত্তের PQ একটি জ্যা, ও কেন্দ্রবৃত্তের PQ একটি জ্যা। এই যে PQ একটি জ্যা বলা হচ্ছে। PQ বলা হচ্ছে ও কেন্দ্রবৃত্তের PQ একটি জ্যা হলো। এইটা PQ হচ্ছে একটা জ্যা। তাহলে P আর Q হলো অধিবৃত্তাংশ। যে বলছে PQR বলছে, P আর Q এটা হচ্ছে বৃত্তাংশ। সবথেকে বেশি বৃত্তাংশ কোনটা আছে? অধিবৃত্তাংশ। এটা সবথেকে বৃত্তাংশ। আর কম হচ্ছে PMQ, হচ্ছে PMQ সবথেকে কম হচ্ছে। বুঝেছো? তাহলে এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে কী বলা আছে? হলো অধিবৃত্তাংশ। তাহলে এটা সত্য না মিথ্যা? এটা অবশ্যই কী হবে? অবশ্যই সত্য হবে। বৃত্তাংশ দেখো বৃত্তের অর্ধেকের বেশি অংশ জুড়ে কিন্তু এই বৃত্তাংশটা অবস্থান করছে, অর্ধেকের বেশি। সুতরাং এক্ষেত্রে কী হবে? এটা কিন্তু অবশ্যই সত্য হবে। বুঝেছো? চলো পরের প্রশ্ন দেখি আমরা। কোনো বৃত্তের বৃহত্তম জ্যা 10 সেমি, কোনো বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে 10 সেমি হলে ব্যাসার্ধের কত দৈর্ঘ্য সেমি হবে? অর্ধ ব্যাসার্ধের কত সেমি হবে বলা আছে? কোনো বৃত্তের বৃহত্তম জ্যা 10 সেমি বলা আছে। বৃহত্তম জ্যা হচ্ছে মানে ব্যাস বলা আছে। বৃহত্তম জ্যা মানে কি জানি? ব্যাস জানি। হলে অর্ধ ব্যাসার্ধ কত হবে? অর্ধ ব্যাসার্ধ মানে কি? ব্যাসার্ধের অর্ধেক বলা হচ্ছে। ব্যাসার্ধের অর্ধেক বলা হচ্ছে। তাহলে 10 সেমি যদি বলা হচ্ছে, কোনো বৃত্তের বৃহত্তম জ্যা 10 সেমি হলে অর্ধ ব্যাসার্ধ কত হবে? আমরা ব্যাসার্ধ মূলত জানি কত হবে? ব্যাসার্ধ জানি আমরা যে 5 সেমি। তাহলে ব্যাসার্ধ যদি 5 সেমি হয়, তাহলে চলো আমরা করে ফেলি একটু। তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা মানে কি? ব্যাস কত বলা হচ্ছে? ব্যাস বলা হচ্ছে সমান 10 সেমি। আর ব্যাসার্ধ কত হবে? আমরা জানি ব্যাসের অর্ধেক, অর্থাৎ 2 দিয়ে ভাগ করে কত হবে? ব্যাসার্ধ বেরোবে। কত হবে? 5 সেমি। এখানে বলেছে অর্ধ ব্যাসার্ধ, অর্থাৎ অর্ধ ব্যাসার্ধ কত হবে? অর্ধ মানে অর্ধেক, অর্থাৎ ব্যাসার্ধের অর্ধেককে বলা হয় কি? অর্ধ ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ বলা আছে, ব্যাসার্ধ কত ছিল? 5 ছিল। আর অর্ধ ব্যাসার্ধ মানে কি? 2 দিয়ে ভাগ করবো, তাহলে 5/2। তাহলে 5কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2.5 সেমি হবে। কত হবে? 2.5 সেমি। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা আছে? যে দেখো 13 দিকে হয়ে গেছে, 14 দিকে দেখো যে এসপি লম্ব, এটা লম্ব চিহ্ন জিডি, অর্থাৎ এসপি লম্ব জিডি, আবার জিডি লম্ব এসপি ও সিডি সমান্তরাল, এটা সমান্তরাল বলা হচ্ছে। সমান্তরাল সিডি সমান্তরাল আর এস হলো। তাহলে লম্ব ও সমান্তরাল চিহ্ন দুটি দ্বারা কি কি বোঝায়? তাহলে এক্ষেত্রে আমরা লম্ব ও সমান্তরাল চিহ্ন দ্বারা কি বোঝাবে? এটা হচ্ছে লম্ব আর সমান্তরাল হবে। লম্ব আর সমান্তরাল, এই লম্ব আর সমান্তরাল চিহ্ন দ্বারা কি এই দুটি চিহ্ন দ্বারা কি কি বোঝাবে? এটাকে বলা হবে লম্ব। আমি যেটা বললাম এটা লম্ব, আর হবে সমান্তরাল। ঠিক আছে? একটা লম্ব হবে, এই চিহ্নটা কী হবে? লম্ব চিহ্ন। উল্টোটি এটা হবে কি? লম্ব। আর এটাকে সমান্তরাল, এটা হবে সমান্তরাল। ভালো করে মনে রাখবে, তোমাদের জ্যামিতি করার ক্ষেত্রে খুবই সুবিধা এবং খুবই গুরুত্বপূর্ণ দুটি চিহ্ন। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে সমান্তরাল। ঠিক আছে? চলো পরের প্রশ্ন থেকে আমরা। পাশের চিত্রে আয়নাতে একটি ঘড়ি দেখা যাচ্ছে। চিত্র দেখে লেখো আসলে কটা বেজেছিল। দেখো এখানে দেখতে পাচ্ছি, এখানে আসলে কটা বেজেছিল এটা কিন্তু সহজে তোমরা বলতে পারবে। দেখো পাশের ঘড়ি এখানে দেওয়া আছে।
এখানে উল্টো হয়ে গেছে, দেখো উল্টোর দিকে ঘড়ির কাঁটা ছিল, এখানে কত হচ্ছে 12-র দিকে দেখতে পাচ্ছি আমরা। সঠিক কি এটা ছিল 12, সেটা কিন্তু আমরা সঠিকভাবে বুঝতে পারছি না, কিন্তু কটা হবে এখানে 12টার দিকে সোজাসুজি থাকছে। এখানে 12টার দিকে সোজাসুজি আয়নায় কিন্তু দেখতে পাচ্ছি আমরা উল্টো দেখতে পাচ্ছি। আয়নায় যদি দেখি সেক্ষেত্রে কোনটা হবে, তাহলে পাশের চিত্রে দেখো, পাশের চিত্রে আয়নাতে একটি ঘড়ি দেখা যাচ্ছে। চিত্র দেখে লেখো আসলে কটা বেজেছিল। এই চিত্রগুলো লক্ষ্য করো, চিত্রগুলো দেখো, যদি আর দর্পণ যদি হয় এই চিহ্নটা লক্ষ্য করো, এই চিহ্ন উল্টো দেখাবে কোনটা দর্পণে, এই চিহ্ন, অর্থাৎ এর পার্শ্ব পরিবর্তন হচ্ছে। পার্শ্ব পরিবর্তন হচ্ছে, পার্শ্বের দক্ষিণ প্রান্তটা উত্তর দিকে যাচ্ছে, উত্তরটা দক্ষিণ দিকে আসছে, এরকমভাবে দেখতে পাচ্ছি। কিন্তু এনটা দেখো, এনটা যদি আমরা দর্পণ দেখি তাহলে কি এরকম দেখাবো, আর যদি এই বৃত্তের আর বিন্দু সংযুক্ত ওই চিত্রটা যদি দেখি এর উল্টো এইভাবে দেখাবে। এদিকে দেখো, যদি ঘড়িতে আমরা দেখি, ঘড়িতে লক্ষ্য করো তো, এখানে ঘড়ি যেমন দেখি আমরা কি সাধারণত দেওয়ালে ঘড়ি থাকলে আয়নার পোছালে কিন্তু এই সোজা দেখাবে না, উল্টো দেখাবে। উল্টো দেখাবে, উল্টো দেখালে পার্শ্ব পরিবর্তন হবে। এক্ষেত্রে দেখতে পাচ্ছি ঘড়ির কাঁটাগুলো ঠিক 12টার দিকে আছে, ঠিক 12টার দিকে ঘড়ির কাঁটাগুলো আছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এর পরিবর্তন কিন্তু পার্শ্ব পরিবর্তন হয়। এদিকে যদি 9টা বাজতো, কাঁটাগুলো যদি এদিকে থাকতো তাহলে বাজতো কটা, 3টে বাজতো। তাহলে দেখতে পাচ্ছি এক্ষেত্রে 12টা সোজাসুজি আছে, সুতরাং এক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। এক্ষেত্রে শুধুমাত্র 12টাই বাজবে, বুঝে গেছে? এখানে শুধুমাত্র 12টাই বাজবে, বুঝেছে? 12টাই বাজবে। ঘড়ি যদি 12টা হয় তাহলে সেক্ষেত্রে উল্টোটা দেখাবে। তাহলে এক্ষেত্রে যদি হয়, যদি আয়নায় কিন্তু দেওয়ালে যদি থাকা ঘড়িটা যদি এরকম অবস্থায় থাকে না, এরকম অবস্থা থাকে, যদি আয়নায় দেখি এর উল্টো দেখাবে। মানে কি, যে ঘড়িটা কি আগে 2 হবে পরে 1 হবে, বা একটা উল্টে যাবে আর 2টা উল্টে যাবে, এরকম দেখাবে, বুঝা গেছে? তাহলে চলো পরের প্রশ্ন থেকে আমরা বৃত্ত কাকে বলে, চলো আমরা বৃত্তের অ্যান্সারটা করে ফেলি। চলো অ্যান্সারটা দেখো, যে বৃত্ত কাকে বলে। দেখো, কেন্দ্র হতে সমদূরবর্তী চলন্ত বিন্দুর গতিপথকে কি বলে, গতিপথকে বৃত্ত বলে। চলো যদি আমরা একটা পেন্সিল কম্পাসে যদি একটা বৃত্ত অঙ্কন করি, সেক্ষেত্রে দেখো কেন্দ্র থেকে সমদূরবর্তী, তুমি যেদিকে ডিস্টেন্স দেখো পরিধি বরাবর সব কিন্তু বৃত্ত হচ্ছে, কিন্তু তাই বলা আছে এই কেন্দ্র হতে সমদূরবর্তী চলন্ত বিন্দুর গতিপথকে কি বলে, বৃত্ত বলে, ঠিক আছে? আর এটা হচ্ছে তার পরিধি, কি বলা হয়, তার পরিধি, আর এটা হচ্ছে তার কেন্দ্র, ঠিক আছে? চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন কি বলা আছে, দেখো এম ও এম, এই মিররটা কিন্তু অভিলম্ব বরাবর বা লম্ব বরাবর বা অনুভূমিক তলে অবস্থান করছে, অনুভূমিক তলে। উপরে কিন্তু লেখা আছে এম ও এম। যেহেতু দর্পণটা অনুভূমিক তলে অবস্থান করছে, সুতরাং কী হবে, এর উল্টো আমরা জানি কি, দর্পণ যদি লম্বালম্বী থাকে তার পার্শ্ব পরিবর্তন হবে। এই যেহেতু এই অনুভূমিক তলে অবস্থান করছে, সুতরাং এই ক্ষেত্রে কী হবে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের এম ও এমটা তার উল্টো হবে। উল্টো হলে কেমন হবে, ডব্লিউ ও ডব্লিউ, বুঝেছে? তাহলে এটা হবে তোমাদের সঠিক উত্তর। চলো প্রশ্ন দেখি আমরা, যে কেবলমাত্র পেন্সিল ও জ্যামিতি বাক্সের উপকরণ এর সাহায্যে জ্যামিতিক চিত্র অঙ্কন করো। চলো কি বলা আছে, পেন্সিল ও জ্যামিতিক বাক্সের উপকরণ এর সাহায্যে বলা হচ্ছে পেন্সিল, কম্পাস, পেন্সিল, রেজার, স্কেলস, এগুলো দিয়ে তোমাদের এই জ্যামিতিগুলো সমাধান করতে হবে। বলা আছে কি, এ বি একটি 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখা আঁকো। তাহলে এ বি একটি 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখা অঙ্কন করবে। একে পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4 ভাগে ভাগ করে প্রত্যেক ভাগের কি বলেছে, প্রত্যেক ভাগের নাম দাও। তাহলে পেন্সিল কম্পাসের সাহায্যে তোমরা অবশ্যই এগুলো ভাগ করবে, তোমরা অবশ্যই এগুলো জানবে। চলো আমি প্রথমে তোমাদের একটু বুঝিয়ে দিই যে কীভাবে এই গণিতের সমাধানটা তোমরা করবে। তাহলে প্রথমে তোমরা কি করবে, যে কি বলা আছে, 8 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ কেটে নেবে। 8 সেমি দৈর্ঘ্য, মনে করো এটা 8 সেমি দৈর্ঘ্য, এটা হচ্ছে এ বি। তাহলে এখানে পেন্সিল কম্পাসের মান বসিয়ে এই অর্ধেকের একটু বেশি অংশ নেবে, পেন্সিল কম্পাস বসিয়ে এখানে কাটো আর এখানে নিচে কাটো, আর ঠিক একই রকমভাবে এখানে কাটো আর এখানে কাটো। দেখো এখানে মাঝ বরাবর কী হয়ে যাবে, এটা কিন্তু অর্ধেক হয়ে যাবে, মাঝ বরাবর অর্ধেক হয়ে যাবে। তোমরা এটা অর্ধেক করলে, এই সরলরেখাংশে অর্ধেক করলে, আবার এখানে বসিয়ে আবার এই কেন্দ্রবিন্দু থেকে আবার এখানে পেন্সিল কম্পাসে বসিয়ে যথারীতিভাবে কেটে কাটলে দেখবে এই একই রকমভাবে সেই চিত্র অঙ্কিত হবে। তাহলে তোমরা স্কেল দিয়ে টেনে দাও, তাহলে কত হলো, 1 2 হলো। আবার এ প্রান্তে বসে এরকম তোমরা কেটে দাও, এখানে পেন্সিল কম্পাসে কাঁটা বসিয়ে এখানে পেন্সিলের শেষ রেখে তোমরা এইভাবে কাটো, আর এখানেও সে একই রকমভাবে এইভাবে কাটো, কেটে কিন্তু সমান 4 ভাগে ভাগ হলো, ঠিক আছে? তাহলে নামকরণ করো। তাহলে এটা দাও এ বি, এটা হচ্ছে সি ডি, দাও সি ডি, ই ই এফ জি এইচ।
দেখি হলো এখানে GH, তারপরে XYZ দিয়ে দাও, XYZ, বুঝেছে? XYZ হলো। তাহলে এই হলো তোমাদের একটা তোমাদের কী বলা আছে 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখা আঁকা হলো। একে আমরা কি সমান 4 ভাগে ভাগ করে এর নামকরণ করেছে, বুঝেছে? সমান 4 ভাগ করলাম, 1 2 3 4, বুঝেছে? 4 ভাগে ভাগ করলাম। পরের প্রশ্ন দেখি কী বলা আছে, পরের প্রশ্ন কী বলা আছে দেখো, 2 থেকে 5-এর বি বলা আছে ত্রিভুজ PQR, অর্থাৎ PQR ত্রিভুজ যে কোনো একটি ত্রিভুজ আঁকো এবং প্রতিটি কোণের সমদ্বিখণ্ডক আঁকো। এই 3টি সমদ্বিখণ্ডক সমবিন্দু হয়েছে কিনা যাচাই করি। তোমরা এক্ষেত্রে পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করবে, তাকে তোমরা কী করবে সমদ্বিখণ্ডিত করবে। এইভাবে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করবে, আর যে কেন্দ্রবিন্দু এটা সমান হয়েছে কিনা তোমরা সেটা যাচাই করবে, বুঝে গেছে? চলো পরের প্রশ্ন দেখিয়ে। পরের প্রশ্ন কী বলা আছে যে 2-এর দিকে চলে এলাম, 9.6 সেমি সরলরেখাংশ আঁকো আর ওই সরলরেখার সমান দৈর্ঘ্যের ব্যাস হবে এমন বৃত্ত আঁকো। ওই সমান দৈর্ঘ্যের ব্যাস হবে বলা হচ্ছে কি 9.6 সেমি সরলরেখাংশ আঁকো আর ওই সরলরেখাংশ সমান দৈর্ঘ্যের ব্যাস হবে এমন বৃত্ত অঙ্কন করতে বলা হচ্ছে। তারপরে চলো এভাবে দেখো, তোমরা যদি বলা হচ্ছে ব্যাস বলা হচ্ছে 9.6 সেমি ব্যাস, তোমরা কি স্কেলের সাহায্যে বা পেন্সিল কম্পাসের সাহায্যে তোমরা এই 9.4 সেমি 9.6 সেমি একটা সরলরেখাংশ এঁকে এই ব্যাস করে একটা বৃত্ত অঙ্কন করবে। এবার ব্যাসের উপর কিন্তু বৃত্ত অঙ্কন করা যায় না, ব্যাসকে অর্ধেক করবে, অর্থাৎ কত বলা আছে 9.6কে অর্ধেক করলে কত হবে 4.5, 5 3 8, 4.8 হবে। 4.8 অর্ধেক কেটে নাও, কেটে নিয়ে কিন্তু এর উপরে কাঁটা বসিয়ে তোমরা রাউন্ড করে দাও, রাউন্ড করে দাও। তাহলে রাউন্ড করে দিলে বৃত্ত হয়ে গেলো। তাহলে এটা আছে টোটালটা দৈর্ঘ্য কত হলো 9 পয়েন্ট, কী হলো টোটালটা দৈর্ঘ্য হচ্ছে 9.6 সেমি হচ্ছে 9.6 সেমি। তাহলে আমরা বৃত্তটা অঙ্কন করতে পারবো আশা করি। তাহলে নামকরণ করে দেবে AB আর কেন্দ্রটা O দিয়ে দেবে। আর এইটুকু ব্যাসার্ধ কত হচ্ছে, কত হবে 4.538, 4.8 কত হবে 4.8 সেমি। ব্যাসার্ধ কত 9.6 সেমি ব্যাস যদি হয় তার ব্যাসার্ধ কত হবে 4.8 সেমি হবে। তারপরে প্রশ্ন কি বলা হচ্ছে, বলা হচ্ছে বি চাঁদার সাহায্য ছাড়া শুধুমাত্র স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 35 ডিগ্রি অঙ্কন করো। চাঁদার সাহায্য ছাড়া শুধুমাত্র স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে তোমরা 35 ডিগ্রি অঙ্কন অবশ্যই করতে পারবে, তাই না? কীভাবে করবে চলো আমি দেখিয়ে দিই। তোমরা একটা সাধারণত সরল কোনো অঙ্কন করবে, সরলরেখা অঙ্কন করবে। তার এক প্রান্তে এখানে কাঁটা বসাও, কাঁটা বসে একই মাপ নেবে, পেন্সিল কম্পাসের একই মাপ নিয়ে তোমরা এভাবে রাউন্ড করে দাও। দিয়ে সেই একই মাপে বসিয়ে এইটুকু যে দৈর্ঘ্য ছিল এখানে বসে এখানে কাটো, কেটে আবার সমান দূরত্বে বা সমান দৈর্ঘ্যের কাঁটা কম্পাস ছোটো বড়ো না করে এখানে আরেকবার কেটে দাও। কেটে দিয়ে এই দুটি বিন্দু যে বেরোলো, কেমন এই দুটি যে বিন্দু বেরোলো, এই দুটি বিন্দুকে তোমরা কী করবে কাটবে, উপরের দিকে কাটবে, কেটে তোমরা 90 ডিগ্রিটা বের করে নিলে। আমরা জানি 45 ডিগ্রির অর্ধেক হচ্ছে 90 ডিগ্রির অর্ধেক হচ্ছে 35 ডিগ্রি। আমরা এবার 35 ডিগ্রি অঙ্কন করবো। কীভাবে করবো, এই যে আমরা কেটেছি এই অংশটা যে কেটেছি এখানে একটা বিন্দু বসাও, আর এখানের বিন্দু বেশ এর কাঁটা কম্পাসের পেন্সিল কম্পাসের কাঁটা বসাও, এখানে কাঁটা দিয়ে পেন্সিল বসিয়ে এখানে সমান একই মাপে তোমরা বসে কেটে দাও, আর এইদিকে বসে এইদিকে কাটো। কী কত হয়ে গেলো 35 ডিগ্রি, স্কেল দিয়ে তোমরা যুক্ত করে দাও, কত হলো 35 ডিগ্রি কোণ হয়ে গেলো, ঠিক আছে? অবশ্যই তোমরা নামকরণ করবে, কেমন নামকরণ ব্যতীত জ্যামিতি করা সম্ভব নয়। AB এবার C দিলে আর D দিলে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন কী বলা আছে, দেখো যে কোনো ত্রিভুজ আঁকো, যে কোনো ত্রিভুজ তোমাদের আঁকতে বলা আছে, এর প্রতিটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকো। লম্ব সমদ্বিখণ্ডক, এর প্রতিটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে বলা হচ্ছে, আঁকো ও তাদের নাম দাও। এই লম্ব সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু কিনা যাচাই করি। তাহলে কীভাবে করবে, তোমরা প্রথমে যে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলবে, যে কোনো একটা মাপের ত্রিভুজ অঙ্কন করে ফেলবে, তাকে লম্ব সমদ্বিখণ্ডক করবে, অর্থাৎ এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক করবে, লম্ব সমদ্বিখণ্ডক সোজা একদম সোজা, আবার এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক করবে সোজা, আবার এই বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক করবে। শুধু বাহু
কোণের নয়, বাহুর উপর লম্ব সমদ্বিখণ্ড হবে, বুঝেছো? সেটা কোণ কেন্দ্রগামী হতে পারে বা কোণে ত্রিভুজের কোণ বরাবর হতে পারে বা নাও হতে পারে, ঠিক আছে? যেহেতু আমরা ত্রিভুজটা আমরা অঙ্কন করেছি বিভিন্ন বাহু বা বিভিন্ন মান নিয়ে, সুতরাং কি আর এটা কেন্দ্রবিন্দুগামী হচ্ছে কি না সেটা কিন্তু তোমাদের পরখ করতে হবে, কেমন? আর এর নামকরণ করে দেবে এ বি সি। যদি একই বিন্দুগামী হয় কেন্দ্রবিন্দুগামী, সেক্ষেত্রে এটা ও দিয়ে দেবে, কেমন? তারপর হচ্ছে এ বি সি ডি ই এফ জি, তারপরে এইচ আর আই, বুঝেছে? এরকম নামকরণগুলো করে দেবে। চলো, তো তারপরে দেখতে পাচ্ছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর তোমাদের রামায়ণ প্রশ্নবিচিত্রা তৃতীয় প্রশ্ন মূল্যায়নে এটা আমি তোমাদের আজকের গণিতের 4 নম্বর মডেল স্কুলে সম্পূর্ণ সমাধান করে দিলাম। আর এর পরের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে আসবো 5 নম্বর মডেল স্কুল। চলো, আজকের এই পর্যন্ত। তোমাদের সাথে দেখা হবে আমার পরের ক্লাসে।